কি অবস্থা সবার? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? ওকে, ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের 10 নম্বর ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সাথে অনেকদিন পরই দেখা হলো অবশ্য। তো আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক গড় মুক্ত পথ, এইটা নিয়ে আলোচনা করব। গড়মুক্ত পথ, তার রাশিমালা এবং গড়মুক্ত পথ রিলেটেড যত ধরনের ম্যাথ আছে আমরা আজকের ক্লাসে শেষ করব। তো চলো আমরা কথাবার্তা না বলে ডিরেক্ট শুরু করে দিই। তাহলে হেডিংটা লিখে ফেলো, গড় মুক্ত পথ বা মেন ফ্রি পথ। দেখো, গড় মুক্ত পথ আসলে কি? ধরো কোন একটা সিলিন্ডারে বা কোন একটা বদ্ধ পাত্রে একটা আদর্শ গ্যাস রাখা আছে। এটা একটা সিলিন্ডার, অবশ্যই পিস্টন সংযুক্ত সিলিন্ডার। এখানে একটা আদর্শ গ্যাস রাখা আছে। তো আদর্শ গ্যাসের যে অণুগুলা আছে সেই অণুগুলা কি স্থির? না, সেই অণুগুলা কিন্তু এই পাত্রের মধ্যে ছোটাছুটি করতেছে। এখন পাত্রের মধ্যে যদি গ্যাসের অণুগুলা ছোটাছুটি করতে থাকে, তাহলে কিন্তু এই গ্যাসের অণুগুলা নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে, যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এবং এই সংঘর্ষ কিন্তু হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। গতিতত্ত্বের যে স্বীকার্য বা আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্য, সেখানে কিন্তু এটা আমরা দেখছি যে অণুগুলা যখন ছোটাছুটি করবে তখন পাত্রের দেওয়ালের সাথে এবং অণুগুলা পরস্পরের সাথে যে সংঘর্ষে লিপ্ত হয় সেই সংঘর্ষ হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে সংঘর্ষের পরে এবং আগে বেগ থাকবে সমান, সংঘর্ষের পরে এবং আগে গতিশক্তি সমান থাকবে। তো এখন এই অণুগুলা যদি পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটা অণু স্বাধীনভাবে ফ্রিভাবে কিছুটা পথ অতিক্রম করে না? এই যে স্বাধীনভাবে বা ফ্রিভাবে যে পথটা অতিক্রম করলো, এই পথটাকে বলা হয় মুক্ত পথ। এরকম কিছু মুক্ত পথের যদি আমরা গড়মান চিন্তা করি, তাহলে সেটাই হচ্ছে গড় মুক্ত পথ। অণুগুলা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, একটা সংঘর্ষের কিছু সময় পরে কিছু দূরত্ব অতিক্রম করে গিয়ে আরেকটা সংঘর্ষ হচ্ছে। আবার ওই সংঘর্ষটা দ্বিতীয় সংঘর্ষ হওয়ার পরে আবারও কিছু সময় পরে গিয়ে কিছু দূরত্ব অতিক্রম করে গিয়ে আবার 3 নম্বর সংঘর্ষটা হচ্ছে। তুমি কোনো একটা অ্যাটমকে মার্ক করো, ধরো এই হচ্ছে একটা অ্যাটম, এই অ্যাটমটাকে আমি মার্ক করলাম এই যে সবুজ কালি। এবার এই অ্যাটমটা গিয়ে কোনো একটা অ্যাটমের সাথে ধাক্কা লাগলো, তারপরে ধাক্কা লাগার পরে দুইটা অ্যাটম আবার দুই দিকে চলে যাবে, তারপর সবুজ অ্যাটমটা গিয়ে অন্য কোনো আরেকটা অ্যাটমের সাথে ধাক্কা লাগবে, লাগবে না? তাহলে ধাক্কা লাগার আগে, সংঘর্ষ হওয়ার আগে অণুটা কিন্তু স্বাধীনভাবে মুক্তভাবে কিছুটা পথ অতিক্রম করতেছে, ঠিক আছে? আবার যখন আরেকটা ধাক্কা লাগতেছে তার আগে স্বাধীনভাবে একটা ফ্রি পথ অতিক্রম করতেছে। তো এরকম দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় অতিক্রান্ত যে ফ্রি পথ, এরকম কিছু ফ্রি পথের যদি গড়মান চিন্তা করা হয়, সেটাই হচ্ছে গড়মুক্ত পথ। তাহলে আসলে গড়মুক্ত পথ কি বুঝাচ্ছে জানো? অ্যাভারেজ অ্যাভারেজ কত দূরত্ব পর পর গিয়ে একটা করে ধাক্কা সংঘটিত হচ্ছে, একটা করে সংঘর্ষ সংঘটিত হচ্ছে। একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কিন্তু ধাক্কা বা সংঘর্ষ সংঘটিত হচ্ছে না, ঠিক আছে? একেবারে বলে দিলাম যে একটা নির্দিষ্ট ফিক্সড এই দূরত্ব পর পর গিয়ে সংঘর্ষ হচ্ছে। এটা কি তুমি নিশ্চিতভাবে বলতে পারবা যে কোনো একটা অ্যাটম, ধরো কোনো একটা অ্যাটম ধরো 0.2 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে গিয়ে একটা ধাক্কা লাগলো, আবার ঠিক একেবারে অ্যাকুরেট 0.2 মিলিমিটার দূরত্ব অতিক্রম করার পরে আবার একটা ধাক্কা লাগবে, এটা কি তুমি নিশ্চিতভাবে বলতে পারো? তাহলে এই দুইটা দূরত্ব মানে ধাক্কা লাগলো আবার ধাক্কা লাগলো আবার ধাক্কা লাগলো, এই দূরত্বগুলা সেম দূরত্ব হবে, একেবারে অ্যাকুরেট সেম দূরত্ব হবে? এটা কি সত্যি? না, সেম দূরত্ব হবে না। তাহলে কি হবে? এই দূরত্বগুলা একটু কম বেশি একটু কম বেশি হবে। তা আমরা ওইটাই বের করতে চাই, অ্যাভারেজ কত দূরত্ব পর পর গিয়ে ধাক্কা সংঘটিত হবে, সেটাই হচ্ছে গড় মুক্ত পথ। অ্যাভারেজ অ্যাভারেজ ফ্রি পথ মানে গড় মুক্ত পথ, এটাই আমরা বের করতে চাই। ধরো একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট আছে। আচ্ছা, সবার বয়স কি একই? সবার বয়স একেবারে অ্যাকুরেট ভাবে একই সবার বয়স না। ধরো কারো হচ্ছে 17, কারো 18, কারো 18.5, কারো ধরো 17 বছর, মনে করো 2 মাস, এরকম এক একজনের বয়স কিন্তু এক এক রকম।
তো এখন আমি বললাম যে এই ক্লাসরুমে যারা আছে তাদের অন এভারেজ বয়স হচ্ছে 17। তার মানে কি অন এভারেজ বয়স 17 মানে কি? তার মানে ক্লাসরুমে যারা আছে তাদের বয়স 17-র আশেপাশে, 17-র আশেপাশে। 17 থেকে হয় একটু কম নয়তো একটু বেশি, মানে আশেপাশে 17 বছর 1 মাস 2 মাস 15 দিন 4 দিন এরকম। কি কথা কি বুঝছো? তো এই হচ্ছে ঘটনা যে অ্যাভারেজ একটা মান। তো ঠিক তেমনি আমরা মুক্ত পথের অ্যাভারেজ একটা মান চাচ্ছি। আমি এবার তোমাকে একটু এঁকে বোঝাই। ধরো কোনো একটা অ্যাটমকে আমরা মার্ক করলাম, এই যে ধরো সবুজ অ্যাটম, এটাকে আমরা মার্ক করলাম। তো ছোটাছুটি করতে থাকলে এই অ্যাটমটা গিয়ে ধরো ধাক্কা লাগছে, তো এই অ্যাটমটাকে আমরা কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করলাম, ধরো 1 মিনিট ধরে পর্যবেক্ষণ করলাম। এবার এই 1 মিনিট সময়ের মধ্যে কি ঘটনা ঘটছে দেখো। তো সেটাকে আমরা একটু ধরো যে জুম করে আঁকতে চাই, ঠিক আছে? খুবই আনুবীক্ষণিক ব্যাপার, তো এটাকে আমরা ধরো একটু জুম করে আঁকতে চাই। তাহলে এই পাত্রের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেটাকে আমরা জুম করে এখানে দেখাইতে চাই। পাত্রের মধ্যে যে ঘটনা ঘটছে সেটাকে আমরা একটু জুম করে দেখাইতে চাই। তো এই যে আমি একটা অ্যাটমকে মার্ক করলাম, এই যে সবুজ অ্যাটমটা, এ গিয়ে কাদের 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 সাথে ধাক্কা লাগছে এইটা আমরা দেখতে চাই। তো ধরো এই অ্যাটমটা এই বরাবর যাচ্ছিল, সোজা এই বরাবর যাচ্ছিল, এই বরাবর যাচ্ছিল। এইবার এখানে গিয়েই আর একটা অ্যাটমের সাথে ধাক্কা লাগছে। ধরো এই দিক থেকে আর একটা অ্যাটম আসছে, এই যে এই অ্যাটমটা আসছে ওই দিক থেকে, এই অ্যাটমটা আসছে এই দিক থেকে, ধরো আসছে অ্যাটমটা, ঠিক আছে? অ্যাটমটা আসছে, এর সাথে কি ধাক্কা লাগছে, এই যে আমি ডট ডট দিয়ে দিলাম, বুঝালাম যে ওই দিক থেকে আসতেছে। এই অ্যাটমটার সাথে গিয়ে সবুজ অ্যাটমটা ধাক্কা লাগছে, এই যে ধাক্কা লাগলো। এবার তার পরবর্তীতে কি হবে? ধাক্কা লাগার পরে কি হবে? ধাক্কা লাগার পরে এই দুইটা অ্যাটম আবার দুই দিকে চলে যাবে। এই অ্যাটমটা ধরো এইদিকে চলে গেল, এই অ্যাটমটা আবার ধরো এইদিকে যাবে, তাহলে এই অ্যাটমটা আবার ধরো এইদিকে যাবে, এই অ্যাটমটা ধরো এইদিকে যাবে। এই এবার এইখানে আর একটা অ্যাটম ওই দিক থেকে আসছে, আর এই সবুজটা এখানে গেছে, গিয়ে আবার এটার সাথে ধাক্কা লাগছে। এই সবুজ অ্যাটমটা এখানে গেছে, গিয়ে এটার সাথে ধাক্কা লাগছে। এবার তারপরে কি হয়েছে? ধাক্কা লাগার পরে একে এখানে বসে আছে না, এই আবার ধাক্কা লাগার পরে ধরো এইখানে চলে আসছে, এদিকে চলে আসছে। আবার অন্য আর একটা অ্যাটম এখানে আসছে, ধরো অন্য কোনো দিক থেকে আর একটা অ্যাটম আসছে, এই যে অ্যাটমটা এই দিক থেকে ধরো আসছে, তাহলে এই অ্যাটমটার সাথে ধাক্কা লাগছে। দেখো ধাক্কা লাগতেছে আর দিক বেঁকে যাচ্ছে, ধাক্কা লাগার পরে দেখো অন্যদিকে চলে যাচ্ছে। তারপরে এই অ্যাটমটা এটা ধরো এই দিক বরাবর চলে গেল, গিয়ে এইখানে গিয়ে আর একটা অ্যাটমের সাথে ধাক্কা লাগছে, এইখানে আর একটা অ্যাটম আসছে, ধরো এদিক থেকে আসছে, এদিক থেকে দৌড়াই গেছে, তো এই অ্যাটমটার সাথে আবার এখানে গিয়ে ধাক্কা লাগছে। ঠিক আছে? তাহলে কয়টা ধাক্কা লাগলো? 1টা 2টা 3টা 4টা, আমি 4টা ধাক্কা দেখলাম। এরপরে আবারও ধরো কন্টিনিউয়াসলি ধাক্কা লাগতেছে, তো আমি 1 মিনিট দেখছি, তো 1 মিনিট অবজার্ভ করছি, 1 মিনিট অবজার্ভ করছি, তো সেই 1 মিনিটে এই যে 4টা ধাক্কা সংঘটিত হয়েছে। তাহলে দেখো এখান থেকে এখানে গেছে এই যে একটা ফ্রি পথ D1, আবার এখান থেকে এখানে গেছে এই আর একটা ফ্রি পথ, এটা D2। এই যে এখানে একটা ধাক্কা লাগলো, এখানে একটা ধাক্কা লাগলো, দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়ে ফ্রিলি এই যে পথটা অতিক্রম করছে। আবার এখান থেকে এখানে আসছে ফ্রি পথ D3, এখান থেকে এখানে গেল ফ্রি পথ D4। এই যে দেখো 4টা পথ, D1 D2 D3 D4, 4টা ফ্রি পথ। তো এরকম কিছু ফ্রি পথের যদি আমরা গড় চিন্তা করি তাহলে সেটাই হচ্ছে গড় মুক্ত পথ। এগুলো সবই এক একটা মুক্ত পথ। তাহলে এখন আমরা মুক্ত পথের গড় মান নিব। গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, গড় মুক্ত পথ, একে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। তাহলে উপরে হবে মুক্ত পথের সমষ্টি, মুক্ত পথের সমষ্টি, ঠিক আছে? মোট মুক্ত পথ বা মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই নিচে হবে মুক্ত পথের সংখ্যা, গড় আমরা যেভাবে বের করি আর কি, মুক্ত পথের সংখ্যা। তাহলে মুক্ত পথের সমষ্টি D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 ডিভাইডেড বাই মুক্ত পথের সংখ্যা হচ্ছে 4। কয়টা মুক্ত পথ? 4টা মুক্ত পথ, 4 দিয়ে ভাগ দিব। তো এইভাবে আমরা মুক্ত পথ বের করি।
তাহলে মুক্তপথকে প্রকাশ করি কি দিয়ে? ল্যামডা দিয়ে। গড় মুক্তপথকে কি দিয়ে প্রকাশ করি? ল্যামডা দিয়ে। তাহলে দেখো উপরে মুক্তপথের সমষ্টি, এটাকে আমরা এস বলতে পারি, এস। আর নিচে যে মুক্তপথের সংখ্যা, এই যে মুক্তপথের সংখ্যা এখানে 4, যেমন এই উদাহরণের জন্য 4, সবসময় 4 হবে এমন না। তাহলে ধরো এন সংখ্যক মুক্তপথ, 1 2 3 4 ডট 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 এন, তাহলে নিচে ভাগ দিব এন দিয়ে, তাহলে আমরা পাবো গড় মুক্তপথ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন, এটাই হচ্ছে আমাদের সূত্র। কি কথা বুঝছো? তাহলে আসো এবার আমরা একটু সংজ্ঞাটা লিখি, গড় মুক্তপথের সংজ্ঞাটা একটু লিখি। দুটি সংঘর্ষগুলো কেমন হয়? স্থিতিস্থাপক সংঘর্ষ। দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু মুক্তভাবে যে পথ অতিক্রম করে, দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু মুক্তভাবে যে পথ অতিক্রম করে তাকে মুক্তপথ বলে। এরূপ কিছু সংখ্যক মুক্তপথের গড়কে গড় মুক্তপথ বলে। এরূপ কিছু সংখ্যক মুক্তপথের গড়কে বলা হয় গড় মুক্তপথ। কে কথা বুঝছো? ক্লিয়ার? ভাইয়া আপনার সাথে চট্টগ্রামে দেখা করতে গেছিলাম, দেখা করতে পারিনি, আপনি চলে গিয়েছেন, আবার আসলে 2 দিন আগে বলবেন। আচ্ছা বলবো। তোমাদের চট্টগ্রামে থাকতে থাকতে চট্টগ্রামের ভাষা শিখে ফেলছি, যে 2 দিন চট্টগ্রামে থাকতে থাকতে আমি যদি 7 দিন চট্টগ্রামে থাকি, তাহলে তো আমি পুরো চট্টগ্রামের ভাষা শিখে ফেলবো। যে ওকে গুড। তাহলে দেখো মুক্তপথ, গড় মুক্তপথ অনেক সহজ জিনিস। এবার আসো আমরা এই গড় মুক্তপথের রাশিমালাটা বের করবো। এখন তোমার আর একটা জিনিস আমি একটু দেখাই, এখানে এই চিত্রেই দেখো গড় মুক্তপথ বের করতে গেলে মূল সূত্র যেটা, সেটা হচ্ছে উপরে মুক্তপথের সমষ্টি নিবা, আর গড় করার জন্য কি করতে হয়? উপরে মুক্তপথের সমষ্টি নিছো, তো যতগুলো মুক্তপথের সমষ্টি নিছো সেই সংখ্যাটা দিয়ে ভাগ দিবা। কিন্তু হিসাব করতে গিয়ে যে সমস্যাটা আমরা পড়ি সেটা হচ্ছে কি, মুক্তপথের সংখ্যাটা হিসাব করে বের করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে আমরা একটু চালাকি করব। কি চালাকি? দেখো ভালো করে খেয়াল করো। তুমি এখানে গোনো তো মুক্তপথের সংখ্যা কয়টা গোনো? 1টা 2টা 3টা 4টা মুক্তপথের সংখ্যা হচ্ছে 4টা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, মুক্তপথের সংখ্যা যে কয়টা, সংঘর্ষ সংখ্যা, ধাক্কার সংখ্যাও ঠিক সেই কয়টা। গুণে দেখো, সংঘর্ষ বা ধাক্কার সংখ্যাও ঠিক সেই কয়টা। এখান থেকে গিয়ে এখানে একটা ধাক্কা, 1 নং ধাক্কা, 2 নং ধাক্কা, 3 নং ধাক্কা, 4 নং ধাক্কা। ধাক্কা কয়টা চিত্রে তাকাও? ধাক্কাও কিন্তু 4টা। তুমি যদি আরো একটা ধাক্কা দেখাও তাহলে মুক্তপথ আরো একটা হবে। তার মানে মুক্তপথের সংখ্যা যে কয়টা, ধাক্কা বা সংঘর্ষ সংখ্যাও ঠিক সেই কয়টা। তাহলে আমরা কিন্তু চাইলে এইখানে এই সূত্রটাকে আমরা আর একটু মডিফাই করে এটাও লিখতে পারি। ওই যে উপরে মুক্তপথের সমষ্টি লিখছি না, তাহলে ওখানে এই যে মুক্তপথের সমষ্টি এস, মুক্তপথের সমষ্টি ডিভাইডেড বাই নিচে মুক্তপথের সংখ্যা ছিল কয়টা? 4টা। সংঘর্ষ বা ধাক্কার সংখ্যা 4টা। তাহলে সংঘর্ষ বা ধাক্কা সংখ্যা, ঠিক আছে? অথবা দেখো সংঘর্ষ বা ধাক্কা সংখ্যা, অথবা আর একটা কথা বলতে পারি, মুক্তপথের সংখ্যা বের করা ডিফিকাল্ট। তো এই কারণে আমরা ভাবতেছি আচ্ছা মুক্তপথের সংখ্যা বের করবো না, সংঘর্ষ বা ধাক্কা সংখ্যা বের করবো। ভাই সংঘর্ষ বা ধাক্কা সংখ্যা এইটা বের করা মাঝে মাঝে ডিফিকাল্ট হয়। তাহলে সংঘর্ষ বা ধাক্কা সংখ্যা বের করাও ডিফিকাল্ট হয়। তাহলে আর কি করি? দেখো তো একটা জিনিস খেয়াল করে, এই অণুটা গিয়ে কয়টা অ্যাটমের সাথে, গিয়ে কয়টা অ্যাটমের সাথে ধাক্কা লাগছে? গোনো কয়টা অ্যাটমের সাথে? 1টা 2টা 3টা 4টা। তাহলে দেখো সংঘর্ষ সংখ্যা যে কয়টা, অণুর সংখ্যাও সেই কয়টা। কোন অণুর সংখ্যা? যাদের সাথে ধাক্কা লাগছে তাদের অণুর সংখ্যা।
এরে বাদ দাও, এ তো গিয়ে ধাক্কা লাগছে, তো এ কমন, তাহলে এরে বাদ দিয়ে ধাক্কা লাগছে এরকম অণু কয়টা আছে? 4টা। তাহলে সংঘর্ষ সংখ্যা 4টা, অণুর সংখ্যা 4টা, মুক্তপথের সংখ্যা 4টা। তাহলে আমার তো নিচে 4 দিয়ে ভাগ দিতে হবে। এখন সেই 4 আমি যদি অণুর সংখ্যা কয়টা সেটা থেকে বের করে নিয়ে আসতে পারি, হলো। যদি সংঘর্ষ সংখ্যা কয়টা সেটা থেকেও বের করে নিয়ে আসতে পারি, তাও হলো। আর মুক্তপথের সংখ্যা বের করলে তো হইলই। বুঝতে পারছো? তাহলে অথবাতে আমরা আর একটা কথা লিখতে পারি, অথবাতে যে ধাক্কা লেগেছে এমন বা সংঘর্ষ হয়েছে এমন অণুর সংখ্যা, অণুর সংখ্যা। এই অণুর সংখ্যা হচ্ছে যে কয়টা অণুর সাথে ধাক্কা লাগছে, ঠিক আছে? এর বাদ দিয়ে হিসাব করবে, এ তো কমন, ঠিক আছে? এর যদি ধরো তাহলে কিন্তু 5টা হয়ে যাবে, 1 2 3 4 5টা হয়ে যাবে। এ কমন, এ কাদের 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 সাথে ধাক্কা লাগছে, তাদের অণুর সংখ্যা, যাদের সাথে ধাক্কা লাগছে। তাহলে অণুর সংখ্যা যাদের সাথে সংঘর্ষ হয়েছে, যাদের সাথে সংঘর্ষ হয়েছে। তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ভাই নিচে এই এন কি, তাহলে এই এন এর পরিচয় মুক্তপথের সংখ্যা হতে পারে, মুক্তপথের সংখ্যাও হতে পারে, সংঘর্ষ সংখ্যাও হতে পারে, একই কথা। অথবা যাদের সাথে ধাক্কা লেগেছে এমন অণুর সংখ্যাও হতে পারে। স্বাভাবিক, দেখো সংঘর্ষ সংখ্যা সেই কয়টাই হবে পথের মাঝখানে অণু আছে যে কয়টা, কারণ ওদের সাথেই তো ধাক্কা লাগবে। একটা ধাক্কা একটা, একটা ধাক্কা একটা, একটা ধাক্কা একটা, একটা ধাক্কা একটা, তাহলে এরকম 4টা আছে, টোটাল ধাক্কা সংঘর্ষ হচ্ছে 4টা। যদি একটার সাথে কিছুক্ষণ পর আবার ধাক্কা লাগে তাহলে তো ধরো একটা অ্যাটম, তার সাথে যদি কিছুক্ষণ পর আবার ধাক্কা লাগে তাহলে ওই অ্যাটম তো 2টা কাউন্ট হবে, ধাক্কা লাগছে এরকম অণু তো 2টা হবে তখন, ঠিক আছে? বুঝতে পারছো? ধাক্কা লেগেছে এমন অণুর সংখ্যা তখন তো 2টাই হবে, একটার সাথে যদি 2বার ধাক্কা লাগে তাহলে ধাক্কা লেগেছে এমন অণুর সংখ্যা কয়টা হবে? এমন অণুর সংখ্যা তো 2টাই হবে, একটা তো আর বলবো না। ওর সাথে যতবার ধাক্কা লাগবে ও ততবারই কাউন্ট হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মুক্তপথ। এবার আমরা এই মুক্তপথের রাশিমালা বের করব। গড় মুক্তপথের রাশিমালা, গড় মুক্তপথের রাশিমালা বের করব, ঠিক আছে? ধরো কোনো একটা পাত্রে আদর্শ গ্যাস আছে, সিলিন্ডার সংযুক্ত এই পাত্রে আদর্শ গ্যাস আছে, এগুলো হচ্ছে গ্যাসের অণু। এগুলো হচ্ছে গ্যাসের অণু। আমরা গড় মুক্তপথের মানটা, ল্যামডার মানটা বের করতে চাই। সূত্র কি? এস ডিভাইডেড বাই মুক্তপথের সংখ্যা অর্থাৎ এন, ল্যামডা ইকুয়াল টু, এই তো সূত্র। তাহলে উপরে আমরা বসাবো মুক্তপথের সমষ্টি আর নিচে মুক্তপথের সংখ্যা দিয়ে ভাগ দিব। এখন মুক্তপথের সংখ্যা বের করাটা খুব ডিফিকাল্ট, তাহলে মুক্তপথের সংখ্যা যেহেতু বের করা ডিফিকাল্ট, তাহলে আমরা একটা কাজ করি, মুক্তপথের সংখ্যা যদি বের করতে না পারি তাহলে সংঘর্ষ সংখ্যা বের করি, সংঘর্ষ সংখ্যা যদি বের করতে না পারি তাহলে ধাক্কা লেগেছে এমন অণুর সংখ্যাগুলো বের করি, তাহলেই তো হয়ে যাবে, কারণ সবগুলোই একই। তাহলে আমরা ধরি এই যে পাত্রটা, এই পাত্রে একক আয়তনে অণু আছে, এই পাত্রের একক আয়তনে অণু সংখ্যা, এই পাত্রের একক আয়তনে অণুর সংখ্যা হচ্ছে এন, এবং যে অণুগুলো আছে সেই অণুর ব্যাস, আণবিক ব্যাস এটা হচ্ছে সিগমা। ধরো একটা অণুকে যদি আমি একটু জুম করে দেখাই, এইটা হচ্ছে একটা অণু, একটা অণুকে জুম করে দেখালাম, তাহলে অণুর ব্যাস বলে দিছে, ব্যাস মানে এটা, এই যে এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ না কিন্তু ব্যাস হচ্ছে সিগমা। এখন দেখো ধরো একটা অণু, এখান থেকে একটা অণু একটু অন্য কালি দিয়ে মার্ক করি, ধরো এই যে সবুজ কালি দিয়ে মার্ক করলাম, এই যে একটা অণু, এই একটা অণু এখান থেকে ধরো এই পর্যন্ত যাবে। এখন এখান থেকে ধরো এই পর্যন্ত যাবে, এখান থেকে এই পর্যন্ত যাবে, তো এখান থেকে এই পর্যন্ত গেলে কি ধাক্কা লাগবে না? ওর সাথে সংঘর্ষ হবে না? হ্যাঁ হবে। এখানে যতগুলো অণু আছে, এর সামনে যতগুলো অণু আছে তাদের সাথে তো কয়েকটা অণুর সাথে তো ধাক্কা লাগবেই। তাহলে ধরো এখান থেকে এই পর্যন্ত গেছে, দূরত্ব অতিক্রম করছে এল, সে এই দূরত্বটা হচ্ছে এল দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি সেই এল দূরত্বকে, মানে এস এর মান এল, তাকে যদি ধাক্কা লেগেছে এমন অণুর সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি
তাহলেই না আমি মুক্ত পথ পাবো না। যে এই অণুটা, এই সবুজ অণুটা যেটাকে আমরা মার্ক করছি, সেই অণুটা এখান থেকে এই পর্যন্ত যাবে। তো এখান থেকে এই পর্যন্ত গেলে ধরো এল দূরত্ব অতিক্রম করলো। এখন এই যে আমি এখান থেকে হেঁটে এই পর্যন্ত যাব, এল দূরত্ব অতিক্রম করলাম, তো আমার সামনে যারা দাঁড়ায় থাকবে এদের সাথে আমার ধাক্কা লাগবে না? ধাক্কা লাগতে লাগতেই তো আমার যাবে। তাহলে এরকম ধাক্কা লেগেছে, অণুর সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়ে দিতে পারি তাহলে তো কাজ শেষ। দেখো এই যে পাত্রের মধ্যে অসংখ্য অণু আছে, আমাদের বলতেছে একক আয়তনে অণুর সংখ্যা এন। ধরো এই পাত্রের আয়তন হচ্ছে ভি, ভি আয়তন। তুমি বলো তো ভি আয়তনে অণুর সংখ্যা কত? বলো। একক আয়তনে অণুর সংখ্যা এন, তাহলে ভি আয়তনে টোটাল অণুর সংখ্যা এন ইন্টু ভি, ভি ইন্টু এন। হ্যাঁ, এল ডিভাইডেড বাই এন ইন্টু ভি বা ভি ইন্টু এন। তাহলে এটাই হচ্ছে আমাদের গড় মুক্ত পথ। বুঝতে পারছো? গড় মুক্ত পথ ল্যামডা। বলো তো হয়েছে? এই হিসাব কি ঠিক আছে? হিসাব কি ঠিক আছে? না। কেন ঠিক নাই? হয় কেন ঠিক নাই? যদি আমি এই হিসাবটা করি, এই হিসাবটা করলে কেন ঠিক হবে না? ল্যামডা, গড় মুক্ত পথ ল্যামডা, এস ডিভাইডেড বাই এন। এস হচ্ছে এল দূরত্ব অতিক্রম করছে, এন হচ্ছে ছোট হাতের এন, একক আয়তন অণুর সংখ্যা, টোটাল আয়তন ধরো ভি, তাহলে এন ইন্টু ভি হয়ে গেল। এটাই কথা হচ্ছে না, এটা হবে না। কেন এটা হবে না? কারণ এখানে তুমি এই যে অণুর সংখ্যা নিছো, এটা তো মোট অণুর সংখ্যা হয়ে গেছে, মোট অণুর সংখ্যা হয়ে গেছে, তাই না? বলো, মোট অণুর সংখ্যা হয়ে গেছে না? একক আয়তনে অণুর সংখ্যা এন, এর টোটাল আয়তন ভি, এই টোটাল পাত্রের আয়তন ভি, তাহলে ভি আয়তনে অণুর সংখ্যা ভি ইন্টু এন। তো তুমি তো সেই কাজটা করছো, তুমি তো টোটাল আয়তন বসাইছো, টোটাল আয়তন। তো যতগুলো মোট যতগুলো অণু আছে সবার সাথে তো ধাক্কা লাগে না। এই অণুটা যখন এখান থেকে এখানে গেছে তখন কি এর সাথে ধাক্কা লাগছে নাকি? এর সাথে ধাক্কা লাগছে নাকি? তো তুমি তো এদেরকে ইনক্লুড করে বসাই দিছো, তাহলে কি হবে হিসাবটা? তো হিসাবটা তো ঠিক হবে না এটা হলে। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আসো, তাহলে এই হিসাবটা ঠিক হয়নি, তাহলে আমাদের একটু ঠিকঠাক করে হিসাব করতে হবে। তো এর জন্য আমরা একটা কাজ করি, শোনো। আমাদের নিচে এমন অণুর সংখ্যা নিতে হবে, এই যে ল্যামডা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। ধরো এস আমি নিলাম এল, তাহলে নিচে এমন অণুর সংখ্যা নিতে হবে যাদের সাথে সংঘর্ষ সংঘটিত হয়েছে, যাদের সাথে সংঘর্ষ হয়েছে তাদের সংখ্যা, সংঘর্ষ হয়েছে মাস্ট হয়েছে, ঠিক আছে, তাদের সংখ্যা, তাদের অণুর সংখ্যা নিতে হবে। তুমি যদি এটা বসাও তাহলে হলো না তো। তাহলে এই অণুটা এখান থেকে, এই যে সবুজ অণুটা, এই অণুটা এখান থেকে এখানে গেছে, তো এই অণুটা এখান থেকে যদি এখানে যায়, মোট কতগুলো অণুর সাথে ধাক্কা লাগছে সেই অণুর সংখ্যাটা নিয়ে এখানে বসাতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, খুব ভালো করে এবার খেয়াল করো। এই অণুটা এখান থেকে যখন এখানে যাবে ধাক্কা লাগবে ঠিক তার আশেপাশে দাঁড়ায় থাকা অণুর সংখ্যার সাথে, ও অণুগুলার সাথে। যেমন চিন্তা করো, একটু কল্পনা করো, ধরো একটা ক্লাসরুম, একটা ক্লাসরুমে ধরো বেঞ্চ, বেঞ্চ আছে, লাইন দিয়ে বেঞ্চ আছে, ছাত্রছাত্রীরা বসা আছে। দুই বেঞ্চের মাঝখানের যে জায়গাটা, সেখান থেকে আমি হেঁটে এভাবে চলে যাবো। এবার বলো তো, বেঞ্চের একেবারে কর্নারে যারা আছে, কর্নারের দিকে যারা আছে, তাদের সাথে কি আমার ধাক্কাটা লাগবে? না, তাদের সাথে কিন্তু ধাক্কাটা লাগবে না। ধাক্কা লাগবে কাদের সাথে? এই যে দুই বেঞ্চের মাঝখানে এই যে রোডতে যেখানে ফাঁকা জায়গাটা আছে, এখানে যদি ছাত্ররা দাঁড়ায় থাকে, আমি যদি সোজা হেঁটে চলে যাই, ওদের সাথে আমার ধাক্কা লাগবে। বা একেবারে কর্নারের দিকে যারা বসা আছে, কর্নারের সাইডে যারা বসা আছে, তাদের সাথে এইভাবে হেঁটে গেলে তাদের সাথে ধাক্কা লাগবে। কিন্তু একেবারে ধরো এই সাইডের দিকে যারা আছে, এই কর্নারের দিকে যারা আছে, তাদের সাথে কিন্তু ধাক্কা লাগবে না। তাহলে ঠিক তেমনি এই অণুটা যখন এখান থেকে এখানে যাবে এল দূরত্ব অতিক্রম করে, ধাক্কা লাগবে কাদের সাথে? এর আশেপাশে থাকা অ্যাটমগুলোর সাথে। এই যে আশেপাশে থাকা অ্যাটমগুলো, এইগুলার সাথে ধাক্কা লাগবে, এইগুলার সাথে ধাক্কা লাগবে। এর সাথে ধাক্কা লাগবে না, এর সাথে ধাক্কা লাগবে না, এর সাথে ধাক্কা লাগবে না, এর সাথে ধাক্কা লাগবে না। তাহলে আমাদের এখন নিতে হবে এখান থেকে এখানে গেলে এই আশেপাশে কয়টা অ্যাটম আছে যাদের সাথে ধাক্কা লাগবে, এই তাদের সংখ্যাগুলাই নিয়ে এখানে বসাইতে হবে। তাহলে এইবার একটা চালাকি দেখো, কত উচ্চ মানের চালাকি আমরা করব। একটা সিলিন্ডার আমরা চিন্তা করি, এখানে একটা সিলিন্ডার অংশ চিন্তা করি। এই এল দৈর্ঘ্যের, এই যে এল দূরত্ব অতিক্রম করে আসবে না, এখান থেকে এখানে এল দূরত্ব অতিক্রম করে যাবে। এই এল দূরত্বের একটা ছোট্ট সিলিন্ডার, খুবই সরু ছোট্ট একটা সিলিন্ডার আমরা কল্পনা করি। যে সিলিন্ডারে, ভালো করে শোনো, যে সিলিন্ডারের ব্যাসার্ধ হবে
অণুর ব্যাস সিগমার সমান। যে সিলিন্ডারটার ব্যাসার্ধ হবে অণুর ব্যাস সিগমা এর সমান, এই হচ্ছে একটা সিলিন্ডার। এই হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে। এই সিলিন্ডারটার, এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটার এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হবে, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হবে অণুর ব্যাস সিগমার সমান। এই সিলিন্ডারের ব্যাসার্ধ হবে অণুর ব্যাস সিগমা তার মানের সমান। বুঝতে পারছো? তাহলে এই যে এই অ্যাটমটাকে নিয়ে এখানে বসানো যাবে, দেখো, কারণ অ্যাটমের ব্যাস অণুর ব্যাস সিলিন্ডারের ব্যাসার্ধের সমান। এই যে দুইটা অ্যাটম এভাবে বসাইলে পাত্র পুড়ে যাবে। এই একটা অ্যাটম আর এই একটা অ্যাটম, এই দুইটা অ্যাটম এখানে বসালাম, বসালে কিন্তু এই সিলিন্ডার পুড়ে যাবে, ঠিক আছে। একটা কৌটা চিন্তা করো, সিলিন্ডার আকৃতির কৌটা, তার মধ্যে দুইটা বল পাশাপাশি বসাইলেই আর জায়গা থাকবে না, ঠিক আছে। তাহলে আরেকবার রিপিট করে আসো, এই অণুটা এখান থেকে এখানে যাবে, তাহলে আমরা কি করব, আশেপাশে এমন অণুগুলোর সাথে ধাক্কা লাগবে সেই অণুর সংখ্যাটা নিয়ে এখানে বসাই দিব। এখন তার জন্য আমাদের খুবই সরু একটা সিলিন্ডার কল্পনা করা লাগবে অণুর পাশে। এই অণুটার পাশে এল দৈর্ঘ্যের একটা খুবই সরু সিলিন্ডার আমরা কল্পনা করব। ওই যে সরু সিলিন্ডার, এই যে সরু সিলিন্ডার, এটার জুম করে ওখানে আঁকছি। এবার এই সবুজ অ্যাটমটাকে নিয়ে বসাই তো, এই যে সবুজ অ্যাটম, সবুজ অ্যাটমটাকে নিয়ে বসাই। এই যে এটা হচ্ছে সেই সবুজ অ্যাটমটা, যেটা এখান থেকে ওই পর্যন্ত যাবে, এই দৈর্ঘ্যটা এল, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা এল। এটাকে একটু নিচে নামাই, এখান থেকে এই পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, এল দৈর্ঘ্য। তাহলে এই অ্যাটমটা এখান থেকে এই পর্যন্ত যাবে। এইবার শোনো, এর চারপাশে তো অনেকগুলো অ্যাটম আছে, আমি কয়েকটা অ্যাটম একটু দেখাই, অ্যাটম আঁকি। এই যে একটা অ্যাটম আঁকছিলাম, এই একটা অ্যাটম কপি করি এখান থেকে, এই যে কপি করে ধরো এই একটা অ্যাটম আঁকলাম, তারপরে এই একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, আচ্ছা ধরো এখানে একটা অ্যাটম, ধরো এখানে একটা অ্যাটম। কিরে ভাই, কপি করে আঁকার প্রতিভাটা নাই। এই ঠিক আছে, এইভাবে আছে, এরকম অনেকগুলো অ্যাটম আছে। অ্যাটমগুলোর একটু সেন্টার দেখাই, এরকম আশেপাশে অনেকগুলো অ্যাটম আছে। যেখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কিন্তু এল, এখান থেকে এই পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু এল, এল দৈর্ঘ্য আর কি। এবার মাস্টার ভাইয়ের কাছে যাইতে হবে কপি করার প্রতিবার জন্য। এইবার দেখো, এই যে অনেক অ্যাটম আছে, এই যে এখানে অনেক অ্যাটম আছে। এইবার শোনো, দেখো আমার লাগবে এ এখান থেকে, এই সবুজ অ্যাটমটা এখান থেকে এই পর্যন্ত যাবে, কত দূরত্ব অতিক্রম করবে, এল দূরত্ব। এই এল হচ্ছে এস, এই যে এল হচ্ছে এস, আর এই এন হবে ধাক্কা লেগেছে এমন অণুর সংখ্যা। এইবার আমি তোমার একটা কথা বলি, তুমি যাচাই করে দেখো, এই অণুটা যদি এখান থেকে এই পর্যন্ত যাইতে পারে, এই সিলিন্ডারের দৈর্ঘ্য অতিক্রম করতে পারে, এল দৈর্ঘ্য অতিক্রম করতে পারে, তাহলে সিলিন্ডারের মধ্যে যতগুলো অণু আছে সবার সাথে ধাক্কা লাগবেই। যতগুলো অণু আছে সবার সাথে মাস্ট ধাক্কা লাগবে, ঠিক আছে। এবার অণু আছে এটার মানে কি, অণু থাকা মানে কি? ধরো আমি কোন একটা ঘরের, ধরো দরজার ঠিক কাছে গিয়ে
ধরো দরজার ঠিক কাছে গিয়ে আমি বাইরেই আছি, আমার ম্যাক্সিমাম শরীরের অংশটা বাইরে আছে, আমি জাস্ট একটু ঘরের মধ্যে এভাবে উঁকি মারলাম, ঠিক আছে, জাস্ট ধরো এতটুকু ঘরের মধ্যে আছি। এবার এটাকে কি আমি ঘরের মধ্যে থাকা বলবো? উত্তর হচ্ছে না। ঘরের মধ্যে থাকতে গেলে অ্যাটলিস্ট অর্ধেক থাকতে হবে, অর্থাৎ সেন্টারটা থাকতে হবে। তাহলে আমি এক পা যদি ঘরের মধ্যে দিয়ে থাকি আর এক পা ঘরের বাইরে দিয়ে রাখলাম, তাহলে আমি কিন্তু ঘরের মধ্যে আছি, কারণ আমার অর্ধেক আছে। তো ঠিক তেমনি এই সিলিন্ডারের মধ্যে অণু থাকা মানে কি? অণু থাকা মানে অ্যাটলিস্ট অর্ধেক থাকতে হবে, অর্থাৎ অ্যাটলিস্ট সেন্টারটাকে থাকতে হবে। তাহলে তুমি দেখো তো এই অণুটা, এটার কথা চিন্তা করো, দেখো এই অণুটার এতটুকু হচ্ছে সিলিন্ডারের মধ্যে আছে আর এতটুকু বাইরে আছে, সেন্টারটা বাইরে আছে। তাহলে এ কি সিলিন্ডারের মধ্যে আছে? ইয়েস অর নো বলো। এ সিলিন্ডারের মধ্যে কিন্তু নাই, এটা কিন্তু ধরবো না যে ও সিলিন্ডারের মধ্যে আছে। কিন্তু এই যে অণুটা, এটা কি সিলিন্ডারের মধ্যে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা আছে, এটা সিলিন্ডারের মধ্যে আছে। এটা কি আছে? না, এ নাই। এটা আছে? না, এ নাই। তারপরে এই অণুটা আছে? না, নাই। এই অণুটা আছে? না, নাই। এই অণুটা নাই। এটা আছে? হ্যাঁ আছে। এই অণুটা? হ্যাঁ আছে। এই অণুটা? হ্যাঁ আছে। এই অণুটা? হ্যাঁ আছে। তাহলে হয় পুরো থাকো, নয় অ্যাটলিস্ট অর্ধেক থাকো, ঠিক আছে? পুরো থাকো বা অর্ধেক থাকো, মানে অ্যাটলিস্ট সেন্টারটাকে থাকতে হবে। তাহলে সিলিন্ডারের মধ্যে থাকা মানে অণুগুলো, অণু সিলিন্ডারের মধ্যে, সিলিন্ডারের মধ্যে থাকা মানে, মধ্যে থাকা মানে অ্যাটলিস্ট অণুর কেন্দ্র থাকা, ঠিক আছে? অ্যাটলিস্ট অণুর কেন্দ্রটাকে থাকতে হবে, তাহলে আমরা বলবো সে সিলিন্ডারের মধ্যে আছে। এবার সিলিন্ডারের মধ্যে যতগুলো অণু আছে সবার সাথে এর ধাক্কা লাগবে, এবং সিলিন্ডারের মধ্যে যতগুলো অ্যাটম আছে সবার সাথে, সবুজটার এই যে মার্ক করা, এটা সবার সাথেই ধাক্কা লাগবে, সবার সাথেই ধাক্কা লাগবে, ঠিক আছে? সবার সাথে ধাক্কা লাগবে। এইবার আসো তো দেখি তো সবার সাথে ধাক্কা লাগে কিনা। এই যে ধরো এই সবুজটাকে একটু কপি করি, এই যে সবুজটা, এই যে সবুজটা, দেখো এই যে সবুজটা এখানে আছে, খুব ভালো করে খেয়াল করো, সবুজটা যাচ্ছে, এই যে যাচ্ছে সামনে, বলো এটার সাথে ধাক্কা লাগছে? এই যে দেখো নিচেরটা, এটার সাথে ধাক্কা লাগছে? উত্তর হচ্ছে না। এইটার সাথে ধাক্কা লেগে গেছে, দেখো টাচ করে গেছে, এই যে টাচ কিন্তু করে গেছে। ঠিক একইভাবে এই যে যাচ্ছে 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 যাচ্ছে, দেখো এইটার সাথে, এই যে এইটার সাথেও কিন্তু টাচ করে গেছে। তাহলে এটার সাথে ধাক্কা লাগছে, এইটার সাথে ধাক্কা লাগছে, দেখো টাচ করে গেছে। এই যে এভাবে যদি চলে যায়, দেখো এটার সাথে ধাক্কা লাগতেছে, ঠিক একইভাবে দেখো এটার সাথে ধাক্কা লাগতেছে, এই যে এইবার এটার সাথে ধাক্কা লাগছে না, এটার সাথে ধাক্কা লাগলো না, এটার সাথে ধাক্কা লাগলো না। এইবার দেখো এই দুটোরে উড়াই দিবে, ধাক্কা দিয়ে উড়াই দিবে। তাহলে ধাক্কা দিয়ে এইখানে আসলো। এবার তুমি এখানে গুনে গুনে বলো তো কয়টার সাথে ধাক্কা লাগছে? গুনে গুনে বলো, গুনে গুনে। 1 2 3 4, কয়টার সাথে ধাক্কা লাগছে? 4টার সাথে। তাহলে ধাক্কা লাগছে এমন অণুর সংখ্যা কয়টা? 4টা। সংঘর্ষের সংখ্যা 4টা। গড় মুক্ত পথের সংখ্যা 4টা। তাহলে 4 দিয়ে ভাগ দিলেই হবে। তাহলে আমরা কাকে ভাগ দিব? এল কে 4 দিয়ে ভাগ দিব। এখন আমি চিত্র আঁকছি সেই অনুযায়ী 4, তাই না? সেই অনুযায়ী 4, কিন্তু আসলে কত সেইটা এখন বুঝে বসাইতে হবে, ম্যাথমেটিক্যালি হিসাব করে বসাইতে হবে, ঠিক আছে? আমি আঁকছি 4টা, আমি যদি এখানে আরো একটা অণু আঁকতাম, ধরো এখানে আরো একটা অণু আঁকতাম, তাহলে তো 5টা হইতো। এখানে যদি আরো একটা অণু আঁকতাম, তাহলে তো 5টার সাথে ধাক্কা লাগতো না? এই যে ধরো এখানে আর একটা অণু আঁকলাম, এই যে আর একটা অণু, তাহলে তো 5টার সাথে ধাক্কা লাগলো, ঠিক আছে? তাহলে ধাক্কা লাগতেছে এরকম অণুর সংখ্যা আমার চিত্র অনুযায়ী 4টা, কিন্তু এবার ম্যাথমেটিক্যালি বসাইতে হবে। বাট এইটুকু তো আমরা বলতে পারি, সিলিন্ডারের মধ্যে যাদের কেন্দ্র অবস্থিত, অর্থাৎ যে অণুগুলা সিলিন্ডারের মধ্যে অবস্থিত, তাদের সাথে ধাক্কা লাগবেই, তাদের সাথে সংঘর্ষ হবে। এই কথাটা সত্যি কিনা? কি আমার কথা বুঝছো? অনেকে বলতো ভাই যদি আমি একটা বড় সিলিন্ডার চিন্তা করি, ধরেন আমি একটা সিলিন্ডার ভাববো, এরকম একটা বড় সিলিন্ডার, এরকম একটা বড় সিলিন্ডার ভাববো। শোনো, বড় সিলিন্ডার ভাবলে কিন্তু লাভ নেই। যদি এরকম একটা বড় সিলিন্ডার চিন্তা করো, বড় সিলিন্ডার চিন্তা করো, তাহলে কিন্তু লাভ নেই। এই যে এইটা হচ্ছে অণুটা, এল দূরত্ব অতিক্রম করে এই পর্যন্ত যাবে, এটা এল দূরত্ব অতিক্রম করবে। তাহলে তুমি যদি এরকম ভাবো তাহলে লাভ নেই। কেন লাভ নেই? দেখো এই 1টা 2টা, এই যে 3টা
4টা 5টা 6টা 7টা 8টা। দেখো অণুগুলো আমি আঁকছি, কিন্তু তুমি এবার বলো তো, তুমি এবার বলো এই যে সবুজটাকে আমি এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাব, সোজা নিয়ে যাব, দেখি কয়টার সাথে ধাক্কা লাগে, দেখো লাগছে ধাক্কা, একটার সাথে ধাক্কা লাগছে, দুইটার সাথে ধাক্কা লাগছে, দুইটার সাথে ধাক্কা লাগছে। তাহলে এই এল দৈর্ঘ্য অতিক্রম করলে ধাক্কা লাগছে একটা, দুইটার সাথে। ঠিক আছে, এবার বলো সিলিন্ডারের মধ্যে অণু আছে কয়টা? সিলিন্ডারের মধ্যে অণু কয়টা আছে? সিলিন্ডারের মধ্যে 1 2 3 4 5, 5টা অণু আছে। তাহলে বলো 5টার সাথে কি ধাক্কা লাগছে? না, 5টার সাথে কিন্তু ধাক্কা লাগে নাই। ধাক্কা লাগছে কয়টার সাথে? ধাক্কা লাগছে 2টার সাথে। তাহলে সিলিন্ডারের মধ্যে থাকা, দেখো সিলিন্ডারের মধ্যে থাকা অণু সংখ্যা আর ধাক্কা লাগা অণুর সংখ্যা, ধাক্কা লেগেছে এমন অণু সংখ্যা সমান নয়। ধাক্কা লেগেছে এমন অণু সংখ্যা হচ্ছে 2টা, আর সিলিন্ডারের মধ্যে অণু হচ্ছে 5টা। সিলিন্ডারের মধ্যে 1 2 3 4 5টা, আর ধাক্কা লেগেছে 2টা, সমান না। এবার তুমি বলো তো কি করলে সমান হইতো? বলো বলো বলো, কি করলে? যে ভাই সিলিন্ডার চাপান, সিলিন্ডার এত কল্পনা যখন করবেন, এত বড় সিলিন্ডার কল্পনা করবেন না, ছোট সিলিন্ডার কল্পনা করবেন। ছোট, তাহলে ছোট সিলিন্ডার কল্পনা করেন, সিলিন্ডার কল্পনা করেন এরকম সিলিন্ডার, এই যে এরকম একটা সিলিন্ডার কল্পনা করেন। দেখেন এরকম একটা সিলিন্ডার কল্পনা করলে, এরকম একটা সিলিন্ডার যদি কল্পনা করা হইতো যেখানে অণুর ব্যাস হবে সিলিন্ডারের ব্যাসার্ধ, তাহলে এই পর্যন্ত, আর এইটা হবে এই পর্যন্ত, এই যে এইখান থেকে এইটুকু বেঁকে গেল। এই যে এরকম একটা সিলিন্ডার চিন্তা করেন। এইবার বলো তো এই গোলাপি সিলিন্ডারের মধ্যে অণু কয়টা আছে? বলো এই গোলাপিটার মধ্যে অণু কয়টা আছে? গোলাপিটার মধ্যে অণু 5টা আছে, মাইর দিব কিন্তু ধরা। গোলাপিটার মধ্যে কয়টা আছে? এটারে কি আমি বলবো এটা অণু কি ভেতরে আছে? এই গোলাপিটার মধ্যে আছে না? থাকলে অ্যাটলিস্ট কেন্দ্র থাকতে হবে না? এটা কি মধ্যে আছে? না। এটা কি মধ্যে আছে? না। এইটা হ্যাঁ আছে, এই যে দেখো কেন্দ্রটা আছে, সেন্টারটা আছে। তাহলে এইটা আছে, এইটা এই গোলাপি সিলিন্ডারটার মধ্যে আছে, আর এই যে এইটা কিন্তু আছে, এই দুইটা আছে। তাহলে এখন যদি সবুজটা এখান থেকে এই পর্যন্ত যায়, তাহলে গোলাপি সিলিন্ডারের জন্য, এটা হচ্ছে সাদা সিলিন্ডারের জন্য, ঠিক আছে, এটা সাদা সিলিন্ডারের জন্য। এবার দেখো গোলাপি সিলিন্ডারের জন্য, সিলিন্ডারের মধ্যে মোট অণু সংখ্যা কয়টা? মোট অণু সংখ্যা হচ্ছে 2টা, সমান সমান। ঠিক আছে, গোলাপি সিলিন্ডারের মধ্যে অণু সংখ্যা কয়টা? 2টা। এই যে এটাকে আমি বলবো আছে, এটাকে বলবো আছে, কিন্তু এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, গোলাপি সিলিন্ডারের মধ্যে। এইবার এই সবুজ অ্যাটমটাকে এখান থেকে যদি এই পর্যন্ত নিয়ে যাই, এর সাথে ধাক্কা লাগছিল, এর সাথে ধাক্কা লাগছিল, এর সাথে আর এর সাথে, দুইটার সাথে ধাক্কা লাগছিল, তাহলে ধাক্কা লাগা অণুর সংখ্যা, তো ধাক্কা লাগেছে এরকম অণুর সংখ্যা কয়টা? 2টা। তাহলে এবার তুমি বলো আমি কোন সিলিন্ডারের জন্য গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সিলিন্ডারের মধ্যে যে কয়টা অণু আছে সব কয়টার সাথে ধাক্কা লাগবে? কোন সিলিন্ডারের জন্য? কোন সিলিন্ডারের জন্য? পিঙ্ক কালারের এই যে গোলাপি সিলিন্ডারটার জন্য, এটাই আমরা বলতে পারি, তাই না? কথা বুঝছো? তাহলে গোলাপি সিলিন্ডারের বৈশিষ্ট্য কি ছিল? গোলাপি সিলিন্ডারের বৈশিষ্ট্যটা কি ছিল? গোলাপি সিলিন্ডারের বৈশিষ্ট্য ছিল সিলিন্ডারের ব্যাসার্ধ অণুর ব্যাসের সমান। তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ সিগমা সমান সমান অণুর ব্যাস সিগমা। কথা বুঝছো? এটা হচ্ছে গোলাপি সিলিন্ডারের বৈশিষ্ট্য, এইটাই হচ্ছে কাহিনী। এরপরে যদি কেউ না বুঝে তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা ওইরকম একটা সিলিন্ডার কল্পনা করব যে সিলিন্ডারের ব্যাসার্ধ হবে অণুর ব্যাসের সমান। তাহলে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে, একেবারে গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি যে ওই সিলিন্ডারের মধ্যে যে কয়টা অণু থাকবে সব কয়টার সাথে ধাক্কা লাগবেই।
ঠিক আছে। আর অণু থাকা মানে কি, অ্যাটলিস্ট কেন্দ্র যেন থাকে। অণু থাকা মানে অ্যাটলিস্ট কেন্দ্র যেন থাকা। বুঝতে পারছো? 100% ক্লিয়ার? তাহলে সেই সিলিন্ডারের জন্য সিলিন্ডারের মধ্যে অণুর সংখ্যা এবং সংঘর্ষ সংখ্যা সমান হবে যে সিলিন্ডারের ব্যাসার্ধ হবে অণুর ব্যাসের সমান। ওকে, তাহলে এবার আসো, তাহলে এইখানে এবার এন এর মানটা বসাইতে হবে। এবার আসো, এন এর মানটা বসাবো। এন ছিল যাদের সাথে সংঘর্ষ হয়েছে তাদের সংখ্যা। তো যাদের সাথে সংঘর্ষ হয়েছে তাদের সংখ্যা হচ্ছে এই সিলিন্ডারের মধ্যে অবস্থিত মোট অণুর সংখ্যা, এই সিলিন্ডারের মধ্যে মোট অণুর সংখ্যা। তাহলে সিলিন্ডারে মোট অণু সংখ্যা, মোট অণু সংখ্যা। এখন এই সিলিন্ডারে মোট অণু সংখ্যা আমরা হিসাব করব। দেখো এই সিলিন্ডারের আয়তন কত, সিলিন্ডারের আয়তন, এই সিলিন্ডারের আয়তন আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে সিগমা। তাহলে আয়তন ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার মানে পাই সিগমা স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এল, এটা হচ্ছে আয়তন এল। একক আয়তনে অণুর সংখ্যা যদি এন হয়, তাহলে একক আয়তনে অণুর সংখ্যা যদি এল হয়, তাহলে একক আয়তন অণুর সংখ্যা যদি এন হয়, তাহলে সিলিন্ডারের মোট অণুর সংখ্যা এই সিলিন্ডারে না কিন্তু এই সিলিন্ডার অংশে হ্যাঁ, মোট অণুর সংখ্যা হবে আয়তন গুণ একক আয়তন অণুর সংখ্যা ছোট হাতের এন, অর্থাৎ এই যে এন ইন্টু ভি, এই ভিটা হবে পাই সিগমা স্কোয়ার এল। তাহলে এই ভিটা হবে পাই সিগমা স্কোয়ার এল। এবার এল আর এল কেটে দাও, তাহলে অতএব গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এন পাই সিগমা স্কোয়ার। বুঝতে পেরেছ? 1 ডিভাইডেড বাই এন পাই সিগমা স্কোয়ার, এই হচ্ছে কাহিনী। ওকে, এবার দেখো অনেকে বলে ভাই আপনি এল দৈর্ঘ্য কেন নিলেন? আমি যদি এল দৈর্ঘ্যের কম নিতাম, আমি যদি ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্য নিতাম, আমি যদি আপনার বিবেচিত এল দৈর্ঘ্যের চেয়ে আরো বেশি নিতাম, তাহলে তুমি আমার বলো তো। ঠিক আছে দাদা, গড় মুক্ত পথ কি শুধু একটা অণুর জন্য? আমরা হিসাব করতেছি একটা অণুর জন্য ধরে হিসাব করতেছি। ওই গ্যাসটারই গড় মুক্ত পথ, অর্থাৎ ওই গ্যাসের অণুগুলা অন এভারেজ কত দূরত্ব পর 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 গিয়ে ধাক্কা লাগাচ্ছে। ঠিক আছে দাদা, পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কিভাবে মনে রাখবো? লিখে 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 বারবার পড়তে হবে, লিখতে হবে, বারবার পড়তে হবে, লিখতে হবে, তাহলেই মনে থাকবে। এবার দেখো তুমি বলো আমারে, এই এল এর মানটা কম নিলে বা বেশি নিলে কি হইতো বলো? কোনো সমস্যাই হইতো না। কেন? উপর থেকে এল এল কাটা, এখন ছোট এল কাটা, আর যদি এল তোমার বড় এল নিতে ইচ্ছা হয় বড় এল কাটা। তাহলে এল দৈর্ঘ্য আসলে কতটুকু বিবেচনা করবো যে ভাই আপনি এল দৈর্ঘ্য এইটুকু নিলেন, আমি যদি আর চেয়ে কম নিই আপত্তি নাই, বেশি নাও আপত্তি নাই, এল দৈর্ঘ্য যা নিবা নিবা। যে ভাই আমি যদি খুবই ক্ষুদ্র একটা ডিএল দৈর্ঘ্য নিই, নিতে পারো, কোনো আপত্তি আছে আমার? নাই। তাহলে এটাই হচ্ছে আমার গড় মুক্ত পথের সূত্র, যেখানে এন হচ্ছে একক আয়তন অণু সংখ্যা। ভাববা এটা কিন্তু মোল সংখ্যা না, খবরদার, এটা কিন্তু মোল সংখ্যা নয়। ঠিক আছে, মোল সংখ্যা না। ঠিক আছে, তো মোল সংখ্যা না তো কি? এই যে লেখা আছে একক আয়তন অণুর সংখ্যা। আর সিগমা কি? অণুর ব্যাসার্ধ না, অণুর ব্যাস। তাহলে এটা একটু মাথায় রাখবা। বুঝতে পারছো? এখন শোন, আমরা এই যে গড় মুক্ত পথের হিসাব নিকাশটা করছি না, এই গড় মুক্ত পথের হিসাব নিকাশটা করছে বিজ্ঞানী ক্লসিয়াস। এটা হচ্ছে ক্লসিয়াসের হিসাব অনুযায়ী। ঠিক আছে, ক্লসিয়াস এভাবে হিসাব করছে। তো ক্লসিয়াসের হিসাব অনুযায়ী, ক্লসিয়াসের হিসাব মতে গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এন পাই সিগমা স্কয়ার। দেখো আরেকজন বিজ্ঞানী, সে হচ্ছে ম্যাক্সওয়েল। সে গ্যাসের আণবিক বেগ বন্টন, যেটা তোমাদের নাই বইতে, আণবিক বেগ বন্টনের টপিকটা। তো ম্যাক্সওয়েল তার আণবিক বেগ বন্টনের সাহায্যে তার হিসাব মতে সেই হিসাব করে ল্যামডা পাইছে 1 ডিভাইডেড বাই, দেখো এইটুকু সেমই আছে, এন পাই সিগমা স্কয়ার, শুধু এখানে একটা √2 সে পাইছে। ঠিক আছে, আণবিক বেগ বন্টনের সাহায্যে এটা পাইছে। কিভাবে? আণবিক বেগ বন্টনের সাহায্যে, গ্যাসের আণবিক বেগ বন্টন নীতি থেকে। তো আমাদের আণবিক বেগ বন্টন নীতি নাই, সুতরাং আমার এই ডেরিভেশনটা দেখতে হবে না, শুধু সূত্রটা আমরা মাথায় রাখবো। এবার যদি আমরা বলি এই দুইটার মধ্যে কোনটা বেটার, মানে ম্যাথ যখন করব তখন কোনটা দিয়ে করব? এটা দিয়ে করবা। ঠিক আছে, ম্যাথ যখন করবা
তখন আমার সাজেশন হচ্ছে এটা দিয়ে করবা। কোনো কোনো বইতে হয়তো ক্লাসিয়াস দিয়ে করা আছে, বাট হিসাব শুদ্ধ হবে যদি ম্যাক্সওয়েল এটা দিয়ে করো। এটা দিয়ে করাটাই বেশি পারফেক্ট। তো এই কারণে ম্যাথ করার জন্য এই সূত্রটা ব্যবহার করবা। এটা হচ্ছে ম্যাথ করার জন্য ব্যবহার করবা, ঠিক আছে? জাস্ট একটু ধ্রুবকে চেঞ্জ, এখানে ধ্রুবক ছিল 1, এখানে ধ্রুবক 1/√2, এই ছাড়া আর কিছু না, ঠিক আছে? এই ছাড়া আর কোনো পার্থক্য নেই। তো ম্যাথ করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আরেকজন বিজ্ঞানী হিসাব করছে, তিনি হচ্ছেন বোলজম্যান। বোলজম্যানের হিসাব অনুযায়ী, বোলজম্যানের হিসাব মতে ল্যামডা ইকুয়াল টু, দেখো সেম সবকিছু ঠিক আছে, 1/n পাই সিগমা স্কয়ার, ঠিক আছে? শুধু এটা হচ্ছে 3/4, ঠিক আছে? 3/4 n পাই সিগমা স্কয়ার, 3/4 n পাই সিগমা স্কয়ার, এই হচ্ছে হিসাব। মূল ফরম্যাটটা সেম আছে, শুধু ধ্রুবকটা আলাদা। তো ভাই এটা কোত্থেকে আসলে এটা জানতে হবে না, জাস্ট সূত্রটা একটু মাথায় রাখো, এবং আমরা যখন ম্যাথ করব তখন আমরা ম্যাক্সওয়েল খাটায় ম্যাথ করার চেষ্টা করব। বুঝছো? ক্লিয়ার? এখন আসো আমরা যেটা হিসাব করতে চাই সেটা হচ্ছে একক সময়ে সংঘটিত সংঘর্ষ সংখ্যা। একক সময়ে সংঘটিত সংঘর্ষ বা ধাক্কা সংখ্যা। একক সময়ে সংঘটিত সংঘর্ষ বা ধাক্কা সংখ্যা, এটা আমরা বের করতে চাই। যে একক সময়ে কয়টা সংঘর্ষ হবে বা ধাক্কা সংঘটিত হবে সেটা আমরা বের করতে চাই। বলো কেমনে বের করা যায়, বলো। দেখো গড় মুক্ত পথ ল্যামডা, এটা সমান সমান আমরা উপরের দিকে কি লিখছিলাম, মুক্ত পথের সমষ্টি, ঠিক আছে? নিচে ছিল কি, মুক্ত পথের সংখ্যা অথবা সংঘর্ষ সংখ্যা অথবা ধাক্কা সংখ্যা অথবা অণুর সংখ্যা। সবগুলো আমার লেখা লাগবে না, আমি এখন শুধু লিখবো সংঘর্ষ সংখ্যা বা ধাক্কা সংখ্যা, এটা আমরা লিখব, ঠিক আছে? এবার দেখো এখানে একটু চিত্র আঁকি। এই যে এটা হচ্ছে একটা অ্যাটম, এটা গিয়ে এখানে একটা ধাক্কা লাগলো, তারপর এখানে গিয়ে আরেকটা ধাক্কা লাগছে, এখানে একটা ধাক্কা লাগছে, এখানে একটা ধাক্কা লাগছে, এখানে একটা অ্যাটমের সাথে ধাক্কা লাগছে, দেন এখানে একটা অ্যাটমের সাথে গিয়ে ধাক্কা লাগছে, এরকম। এখানে গিয়ে ধাক্কা লাগলো, দেন তারপরে এখানে গিয়ে ধাক্কা লাগলো, এই তাহলে মুক্ত পথ D1, D2, D3, D4, এখানে D5, এই D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 প্লাস D5, এটা সমান সমানই কিন্তু S। এবার এখান থেকে এইভাবে এসে এই পর্যন্ত আসতে মোট সময় লাগছে T, মোট সময় লাগছে T, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব S। দেখো মোট মুক্ত পথের সমষ্টি বা মোট অতিক্রান্ত দূরত্ব, দ্যাট ইজ S, ঠিক আছে? একে যদি এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে T, মোট সময় দিয়ে ভাগ দিই, মোট সময় T দিয়ে ভাগ দিই, তাহলে S/T। ভাই এটা তো গড় বেগ, তাই না? এটা গড় বেগ না, গড় দ্রুতি না? তাহলে সি অ্যাভারেজ না গ্যাসের ক্ষেত্রে, এটা হচ্ছে সি অ্যাভারেজ। তাহলে এই যে সি অ্যাভারেজ এইটা ইকুয়াল টু মুক্ত পথের সমষ্টি S/T। এই বুঝতে পারছো দাদা? ক্লিয়ার না ভিডিও? দাদা বি লাইক, আমি এগুলা কেয়ার করি না, বোঝা তো যাচ্ছে। কি হয়েছে নেটে সমস্যা দিয়েছে? বলো আগে আটকে গেছিল, আটকাই গেছে, আচ্ছা ওই একটু যাবে আটকাই, এটা কোনো ব্যাপারই না। দেখি ফেসবুকের কি অবস্থা। ও আচ্ছা, স্টপ ছিল, আচ্ছা সিগন্যাল প্রবলেম। দেখো এই যে সংঘর্ষগুলো হইলো, এরকম মুক্ত পথ 5টা আঁকছি,
আর এখান থেকে অণুটা এখানে আসতে, এই যে সংঘর্ষ হওয়ার পর আসতে যে সময় লাগছে সেটা টি। তাহলে মোট মুক্ত পথের সমষ্টিকে মোট সময় দিয়ে ভাগ দিলাম। তাহলে এস ডিভাইডেড বাই টি, ভাই এটা বেগ না, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় গড় বেগ না, এটা হচ্ছে গ্যাসের অণুর সি অ্যাভারেজ। সি অ্যাভারেজ দ্যাট ইজ সি ডিভাইডেড এস ডিভাইডেড বাই টি। তাহলে এবার একটু তাকাও বোর্ডে, এখানে তাকাও। মুক্ত পথের সমষ্টি সংঘর্ষ সংখ্যা, আমরা ল্যামডা ইকুয়াল টু এই মুক্ত পথের সমষ্টি, মুক্ত পথের সমষ্টি, একে আমরা টি দিয়ে ভাগ দিলাম, ইচ্ছা হয়েছে। তাহলে নিচেও তো এই কাজ করতে হবে, সংঘর্ষ সংখ্যা তারও এরকম টি দিয়ে ভাগ দিতে হবে। মুক্ত পথের সমষ্টি তাকে টি দিয়ে ভাগ দিলাম, সংঘর্ষ সংখ্যা তাকেও টি দিয়ে ভাগ দিলাম, উপরে নিচে দুই পাশে টি দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে তো অন্যায় করি নাই। এবার মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই টি, এই যে এটা তো সি অ্যাভারেজ, তাহলে উপরের এটা সি অ্যাভারেজ, এই যে ল্যামডা ইকুয়াল টু সি অ্যাভারেজ ডিভাইডেড বাই, দেখো সংঘর্ষ সংখ্যা ডিভাইডেড বাই টি, টি সময়েই তো সংঘর্ষ হয়েছে তাই না, টোটাল সংঘর্ষ সংখ্যা তাকে ভাগ দিচ্ছি টি সময়। দেখো তো টি সময়ে সংঘর্ষ, ধরো টি সময়ে সংঘর্ষ হচ্ছে এন, সংঘর্ষ সংখ্যা এন, তাহলে অতএব একক সময়ে সংঘর্ষ দ্যাট ইজ এন বাই টি না, এন বাই টি না, তাহলে টোটাল সংঘর্ষ সংখ্যাকে টি দিয়ে ভাগ দিলে এটাই তো আমার একক সময় সংঘর্ষ সংখ্যা। তাহলে এবার বাংলা লিখি, একক সময়ে সংঘর্ষ, একক সময়ে সংঘর্ষ সংখ্যা, এই একক সময় সংঘর্ষ সংখ্যা এটাই আমরা বের করতে চাই। তাহলে অতএব একক সময়ে সংঘর্ষ সংখ্যা, একক সময় সংঘর্ষ সংখ্যা দ্যাট ইজ সি অ্যাভারেজ ডিভাইডেড বাই ল্যামডা। এইবার শোনো, এটাই আসলে মূল সূত্র হওয়া উচিত, সি অ্যাভারেজ ডিভাইডেড বাই ল্যামডা। কিন্তু আমাদের বইয়ে, বোর্ড বইয়ে সি অ্যাভারেজের হিসাব তো নাই, এই কারণে আমরা একটু গরিব বলে এই সি অ্যাভারেজের জায়গায় আমরা সি আরএমএস দিয়ে চালাই দিচ্ছি। সি অ্যাভারেজ এবং সি আরএমএস তো খুব বেশি মানে পার্থক্য নেই, খুব বেশি তো একটা পার্থক্য হয় না, তো আমরা এই কারণে সি অ্যাভারেজের জায়গায় সি আরএমএস দিয়ে চালাই দিব। তাহলে আমরা যে সূত্রটা মুখস্থ করব সেটা হচ্ছে একক সময়ে সংঘর্ষ সংখ্যা হবে, একক সময়ে সংঘর্ষ সংখ্যা হবে সি অ্যাভারেজের জায়গায় হবে সি আরএমএস বসাই দিব ম্যাথ করার সময় ডিভাইডেড বাই ল্যামডা। বুঝছো, মূলত হওয়া উচিত সি অ্যাভারেজ, কিন্তু আমাদের বোর্ড বইতে সি অ্যাভারেজ না দিয়ে সি আরএমএস দিয়ে হিসাব করছে। ঠিক আছে, ওকে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে গেল একক সময়ে সংঘটিত সংঘর্ষ সংখ্যা গেল। এইবার আসো, একটি সংঘর্ষের সময় বা পরপর একটি সংঘর্ষের সময় বা পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, এটা আমরা বের করতে চাই, মধ্যবর্তী সময় আমরা বের করতে চাই। ঠিক আছে, আচ্ছা দেখো, একটু আগে তুমি একক সময় সংঘর্ষ সংখ্যা বের করছো তাই না, একক সময় সংঘর্ষ সংখ্যা বের করছো না, তাহলে একক সময়ে সংঘর্ষ সংখ্যা, সংঘর্ষ সংখ্যা, একক সময় সংঘর্ষ সংখ্যা হচ্ছে সি আরএমএস ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, এটা হচ্ছে একক সময় সংঘর্ষ সংখ্যা। তাহলে এতটি সংঘর্ষ সংঘটিত হয় 1 সেকেন্ডে, সি আরএমএস ডিভাইডেড বাই ল্যামডা, এতটি সংঘর্ষ হয় 1 সেকেন্ডে। বুঝছো, আমি চাই একটি সংঘর্ষ হয় কয় সেকেন্ডে, একটি সংঘর্ষের গড় সময়, একটি সংঘর্ষ হয়, একটা সংঘর্ষের গড় সময়টা চাই, ওই কি নিয়ম। তাহলে 1 ডিভাইডেড বাই এইটা সি আরএমএস ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে ল্যামডা উপরে চলে যাবে, ল্যামডা ডিভাইডেড বাই সি আরএমএস, অর্থাৎ এর উল্টাটা হবে এই কম্পাঙ্কর পর্যায়কের পরস্পরের বিপরীত রাশি না, একক সময়ে কয়বার পূর্ণ কম্পন সেটাই হচ্ছে কম্পাঙ্ক, আর একটা কম্পনের যে সময় সেটাই হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। ঠিক আছে, জাস্ট উল্টা সম্পর্ক। এফ টি ইকুয়াল টু 1, তাহলে এফ ইকুয়াল টু 1 বাই টি, সেরকম আর কি।
যে একক সময়ে সংঘর্ষের সংখ্যা যদি CRMS বাই ল্যামডা হয়, তাহলে 1 সেকেন্ডে সংঘর্ষ হবে ল্যামডা বাই CRMS। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে বা একক সময়ে কতগুলো সংঘর্ষ, মানে সরি, একটি সংঘর্ষ হয় কত সেকেন্ডে, তাহলে একটি সংঘর্ষ হয় এর উল্টা ল্যামডা ডিভাইডেড বাই CRMS এত সেকেন্ডে। তাহলে অতএব একটি সংঘর্ষের গড় সময়, একটি সংঘর্ষের সময়, অথবা এটাকে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় বলা যায়, পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় বলা যায়। কারণ একটা সংঘর্ষের সময় কেমন দেখো তো, ধরো এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, তাহলে এটা গিয়ে ধরো এই অ্যাটমটা গিয়ে এর সাথে ধাক্কা লাগলো, হ্যাঁ ভালো করে খেয়াল করো, এর সাথে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে আবার এইখান থেকে এইখানে গিয়ে আবার এর সাথে ধাক্কা লাগবে। তাহলে দেখো এইখান থেকে টাইম শুরু, এর ধাক্কার পরে টাইমটা শুরু হলো, সেই টাইমটা গিয়ে এখানে শেষ হলো, এই যে ধাক্কা লাগলো এখানে গিয়ে শেষ হলো, শেষ হলো। তাহলে এই একটা ধাক্কা সংঘর্ষিত হওয়ার, একটা ধাক্কা সংগঠিত হওয়ার মোট সময়, এখানে ধাক্কা লাগলো, লাগার পরে গেল শুরু, টাইম কাউন্ট শুরু, টাইম কাউন্ট শুরু, যাচ্ছে 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 গিয়ে আরেকটা ধাক্কা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা, সেটাই হচ্ছে একটা ধাক্কা সংগঠিত হওয়ার সর্বোচ্চ সময়, অথবা পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী সময়, দুইটি একই কথা, অথবা পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়, বা একটা ধাক্কা হওয়ার কতক্ষণ পরে গিয়ে, একটা ধাক্কা হইলো এর সাথে ধাক্কা লাগলো, তার কতক্ষণ পর আর একটা ধাক্কা লাগবে, আর একটা ধাক্কা লাগবে কতক্ষণ পরে, তাই না? একই সময় না দুইটা জিনিস। তাহলে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ও যা, একটি সংঘর্ষের সময়টাও তাই। তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় ল্যামডা ডিভাইডেড বাই CRMS। বুঝতে পারছো? তাহলে এইটা সুন্দর করে মুখস্থ করবা। এইবার শোনো, তোমাকে একটা কথা বলি, অনেক সময় মানে সূত্র মনে থাকে না, ঠিক আছে? ধরো এই সূত্র মনে থাকে না, এটা কি সময় না? যখন চাইবে সময়, তুমি ঠিক লিখো আর ভুল লিখো, তুমি কি লিখবা? ল্যামডা বাই CRMS অথবা CRMS বাই ল্যামডা লিখবা না? তুমি ভুল লিখো আর ঠিক লিখো। এখন এর মধ্যে একটা ভুল একটা ঠিক, তোমার চাইছে কি পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময় চাইছে, সময় একক কি সেকেন্ড। তাহলে তুমি একটু চিন্তা করবে, আচ্ছা ল্যামডার একক কি মিটার, আর CRMS এর একক কি, CRMS হচ্ছে বেগ, তাহলে মিটার পার সেকেন্ড, মিটার মিটার কাটাকাটি গেল, তাহলে এটা হচ্ছে সেকেন্ড, তাহলে এটাই হচ্ছে আমার সঠিক সূত্র। এটা ভুল সূত্র কেমনে? এটা হচ্ছে উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড আর নিচে হচ্ছে মিটার, ল্যামডা মিটার, মিটার মিটার কাটাকাটি গেল, তো এটা তো পার সেকেন্ড তো হবে না। বুঝতে পারছো? একক বের করেও কিন্তু একটু বোঝা যায়, পরীক্ষার হলে মাঝে মাঝে আমি ভুলে যেতাম একাডেমিতে, তো তখন আমি এভাবে চিন্তা করে নিতাম, তাহলে আমার খুব সহজে মনে পড়ে যেত। বুঝতে পারছো? তাহলে আসো সামনে আগাই। এবার শোনো, অনেক সময় হয় কি, ধরো গড়মুক্ত পথ অথবা একক সময় সংগঠিত সংঘর্ষ সংখ্যা এটা বের করতে বলা হয়েছে, তো তখন একেবারে মনে করো রেডিমেড ডাটাগুলো দেওয়া নাই। তো কেমন ডাটাগুলো দেওয়া আছে? ধরো একটা পাত্র, এই পাত্রে গ্যাস রাখা আছে, বলা আছে যে এই পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসের চাপ বলে দেওয়া আছে যে চাপ P, তাপমাত্রা T, গ্যাসের আয়তন, পাত্রের আয়তন V, ঠিক আছে, আয়তন বলা আছে V, বা ধরো আয়তন বলাও নেই, আয়তন লাগবে না, আয়তন V বলা নেই, তাহলে চাপ বলা আছে, তাপমাত্রা বলা আছে, আর অণুর আণবিক ব্যাস বলা আছে, অণুর ব্যাস সিগমা বলা আছে, ঠিক আছে, এগুলো ধরো বলা আছে। তাহলে তখন আমরা ল্যামডা বের করবো কিভাবে? ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2 n পাই সিগমা স্কয়ার। ম্যাথ করার জন্য আমরা কি করব? কার সূত্র ব্যবহার করব? ম্যাথ করার জন্য ম্যাক্সওয়েলের সূত্রটা ব্যবহার করব। ম্যাথ করার জন্য ম্যাক্সওয়েলের সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এবার দেখো, আমাদের এই এনটা দেওয়া নাই, এই যে এন এর মানটা দেওয়া নাই। এন কি? একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে দেখো তো, এই পাত্রের আয়তন ধরো ভি আয়তনে অণুর সংখ্যা ধরো এন, মোট অণুর সংখ্যা। তাহলে অতএব একক আয়তনে অণুর সংখ্যা এন বাই ভি, এটাই কিন্তু আমার ছোট হাতের এন, একক আয়তন অণুর সংখ্যা, একক আয়তনে অণু সংখ্যা,
এটাই কিন্তু ছোট হাতের এন। তাহলে আমাদের এন বাই ভিটা লাগবে। এবার এই এন বাই ভিটা কিভাবে বের করা যায় দেখো, পিভি ইকুয়াল টু এন আর টি। এন কি, এন আর এন কি সেম? নো, এন কিন্তু মোল সংখ্যা, মোল সংখ্যা। আচ্ছা, পিভি মোল সংখ্যাকে দেখো তো এইভাবে লেখা যায় না, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা আর টি। আমাদের এই যে একক আয়তন অণুর সংখ্যা ছোট হাতের এন হচ্ছে বড় হাতের এন ডিভাইডেড বাই ভি, এই যে বড় হাতের এন ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো দেখো দেখো, পি ইন্টু এন এ ইকুয়াল টু এই যে বড় হাতের এন ডিভাইডেড বাই ভি আর টি। তাহলে অতএব বড় হাতের এন ডিভাইডেড বাই ভি এটা ইকুয়াল টু পি এন এ ডিভাইডেড বাই আর টি। এটাই মানেই তো আমাদের একক আয়তন অণুর সংখ্যা ছোট হাতের এন, একক আয়তনে অণু সংখ্যা ছোট হাতের এন এটাই। তাহলে পি এন এ ডিভাইডেড বাই আর টি। দেখো আমি কি বলছিলাম, পি দেওয়া থাকবে টি দেওয়া থাকবে, তাহলে আমরা বসাই দেবো এবার। তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 এন পি এন এ ডিভাইডেড বাই আর টি, পি এন এ ডিভাইডেড বাই আর টি পাই সিগমা স্কয়ার। আর টি চলে যাবে উপরে। তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু আর টি ডিভাইডেড বাই রুট 2 পি এন এ পাই সিগমা স্কয়ার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সূত্র, ল্যামডার সূত্র। বুঝলা? তো এই সূত্র মুখস্থ রাখতে হবে কিনা? মুখস্থ না রাখলেও চলবে, ম্যাথ করার সময় এমনি চলে আসবে সূত্র, যদি এইটুকু মাথায় থাকে তাহলে এমনি চলে আসবে। তাহলে এই একটা সূত্র। এবার দেখো আর একটা জিনিস, যখন ঘনত্ব দেওয়া থাকবে, ধরো ম্যাথ করতে গেলে ঘনত্ব দেওয়া আছে, এই যে সিলিন্ডারের মধ্যে আদর্শ গ্যাস আছে, গ্যাসের অনেক সময় ঘনত্ব বলা থাকবে, ঘনত্ব রো বলা থাকবে, ঠিক আছে? তাহলে তখন হিসাব নিকাশটা কিভাবে করব? আর অণুর ভর বলা থাকতে পারে, অণুর ভর। আচ্ছা দেখি এটা লাগে কিনা। ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট 2 এন পাই সিগমা স্কয়ার। তো আমরা একটা কাজ করি, এই যে উভয় পক্ষে 1 ডিভাইডেড বাই, আগে 1 ডিভাইডেড বাই রুট 2, এন মানে একক আয়তন অণুর সংখ্যা, অর্থাৎ এন ডিভাইডেড বাই ভি, টোটাল অণুর সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, পাই সিগমা স্কয়ার। এবার উভয় পক্ষে এম গুণ করি, ছোট হাতের এম। এই যে অণুর ভর, এই পাত্রে যে অণু আছে সেই গ্যাসের অণুর ভর, প্রতিটি অণুর ভর ছোট হাতের এম না, প্রত্যেকটা অণুর ভর ছোট হাতের এম, ঠিক আছে? আর এখানে মোট অণুর সংখ্যা হচ্ছে এন, মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা এটা হচ্ছে বড় হাতের এম। তাহলে আমরা উপরে এম দিয়ে গুণ করলাম, তাহলে নিচেও তাই করতে হবে। তাহলে রুট ওভার 2 এম দিয়ে গুণ করতে হবে, এম এন ডিভাইডেড বাই ভি পাই সিগমা স্কয়ার। আচ্ছা দেখো, একটা অণুর ভর এম, মোট অণুর সংখ্যা, তাহলে এটা মোট ভর না? এটা মোট ভর না আমাদের? মোট ভর এম এন ইকুয়াল টু বড় হাতের এম দিয়ে লিখতাম মোট ভর। এবার মোট ভর ভাগ আয়তন, মোট ভর এম ডিভাইডেড বাই ভি আয়তন, মোট ভর ভাগ আয়তন। তো এটা তো ভাই ঘনত্ব, এটা তো ঘনত্ব, এটা তো রো, তাই না? বুঝতে পারছো? তাহলে মোট ভর ভাগ আয়তন, এটা ঘনত্ব রো। অতএব ল্যামডা ইকুয়াল টু এম ডিভাইডেড বাই রুট 2, এটা ঘনত্ব রো পাই সিগমা স্কয়ার, এম ডিভাইডেড বাই রুট 2 রো পাই সিগমা স্কয়ার। বুঝতে পেরেছো? এই তাহলে এটা কত সুন্দর একটা সূত্র, বুঝতে পারছি? কত সুন্দর একটা সূত্র আসলো, ঠিক আছে? এবার দেখো আরো কিছু সূত্র বানানো যায়, যেমন আমি তোমাকে বলি ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস, তারপর সিআরএমএস বাই ল্যামডা, এই যে সিআরএমএস বাই ল্যামডা, এটাও কিন্তু সূত্র বানানো যায়, ঠিক আছে? কেমনে সূত্র বানানো যায় দেখো, কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে না। একক সময়ে
সংঘর্ষ সংখ্যা। তাহলে একক সময়ে সংঘর্ষ সংখ্যা কি ছিল? একক সময়ে সংঘর্ষ সংখ্যা এই যে CRMS বাই ল্যামডা, CRMS ডিভাইডেড বাই ল্যামডা। তো CRMS ইকুয়াল টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই M, বড় হাতের M, 3RT ডিভাইডেড বাই বড় হাতের M, ঠিক আছে? অথবা 3KT ডিভাইডেড বাই ছোট হাতের M ও লেখা যায়, 3KT ডিভাইডেড বাই ছোট হাতের M ও লেখা যায়, ভাগ ল্যামডা। এবার এই ল্যামডা ইকুয়াল টু, দেখো ল্যামডা ইকুয়াল টু এই যে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু RT ডিভাইডেড বাই √2PNA পাই সিগমা স্কোয়ার। √2PNA এত বড় সূত্র মনে থাকে না। RT ডিভাইডেড বাই √2PNA পাই সিগমা স্কোয়ার, ঠিক আছে? এইবার দেখো এই R ডিভাইডেড বাই NA এটা মানে কিন্তু K, ঠিক আছে? এটা মানে কিন্তু K। তাহলে রুট ওভার 3KT ডিভাইডেড বাই M, তাহলে রুট ওভার 3KT ডিভাইডেড বাই রুট ওভার ছোট হাতের M, আর এইটার রুট ওভার 2P পাই সিগমা স্কোয়ার, আর RT বাই NA, তো R বাই NA মানে K ইন্টু T। তাহলে এবার এখান থেকে কাটাকাটি করে ধরো যে একটা কিছু আসবে, যেমন রুট ওভার 3 রুট K, তাহলে K ওখানে আর থাকলো না, রুট ওভার 3 আর √2 T, এখানে আবার T আছে, তাহলে ওখানে রুট ওভার 3 থাকলো, √3 √2, তাহলে √6 P পাই সিগমা স্কোয়ার, আর নিচে হচ্ছে √M √KT, তাহলে √MKT, একবার লিখে দিই √MKT, এরকম পাওয়া গেল। বাট এগুলো কি আমরা মুখস্থ করব? উত্তর হচ্ছে না, মুখস্থ করব না, খবরদার, ঠিক আছে? এগুলো মুখস্থ করব না, ঠিক আছে? ম্যাথ করার সময় আমরা দেখব, বাট এগুলো মুখস্থ করতে যাব না। এবার যদি বলি যে একক, এটা তো একক সময় সংঘর্ষ সংখ্যা, এবার একটি সংঘর্ষের সময় কত? এর উল্টা, ঠিক আছে? এর উল্টা, বাট এগুলো আমরা মুখস্থ করব না। এবার আসো ফর MCQ এর জন্য কিছু কথা। দেখো গড় মুক্ত পথ ল্যামডা, এটা 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কোয়ার, এটা ছিল, অথবা √2 রাখতে পারো, √2n পাই সিগমা স্কোয়ার, এটা ছিল। এবার আমরা MCQ এর জন্য জানতে চাই যে বিভিন্ন রাশির সাথে গড় মুক্ত পথের সম্পর্কটা কেমন। যেমন আসো 1 নম্বর গড় মুক্ত পথ ল্যামডা, এটা একক সময় সংঘর্ষ, এটা একক আয়তনে অণুর সংখ্যার সমান, ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটা ব্যস্তানুপাতিক। আচ্ছা কিভাবে এটা, কিভাবে? দেখো মনে করো এই একটা পাত্র আর এই একটা পাত্র, দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের আয়তন সেম, দেখো এর আয়তন যায়, এর আয়তন তাই, বাট এর আয়তনে অণুর সংখ্যাটা বেশি, আর এর আয়তনে অণুর সংখ্যাটা কম, ঠিক আছে? এখানে অণুর সংখ্যাটা বেশি আর এর আয়তনে অণুর সংখ্যাটা কম। তাহলে তুমি দেখো তো, এই অণুটা গিয়ে এই অণুটার সাথে যখন ধাক্কা লাগবে তখন এই দূরত্ব, তারপরে এটা গিয়ে যখন ধাক্কা লাগবে এই দূরত্ব, এখান থেকে গিয়ে যখন ধাক্কা লাগবে এই দূরত্ব, তাহলে এগুলো হচ্ছে মুক্ত পথ। তো এরকম মুক্ত পথের গড় নিলে এর এই মানগুলোরই কাছাকাছি একটা গড় মান পাওয়া যাবে। কিন্তু এখানে মুক্ত পথগুলো দেখো তো, এটা গিয়ে এর সাথে ধাক্কা লাগবে, দেন এখান থেকে গিয়ে এই পর্যন্ত গিয়ে ধাক্কা লাগবে, দেন এখানে গিয়ে ধাক্কা লাগবে। তুমি বলো তো কোথায় ল্যামডাটা বেশি? বলো কোথায় ল্যামডার মানটা বেশি? এখানে ল্যামডাটা বেশি না? সেকেন্ডটাই ল্যামডার মানটা বেশি, তাহলে ল্যামডাটা বেশি, ল্যামডা বড়, ল্যামডাটা বেশি, ঠিক আছে? এবার বলো একক আয়তনে অণুর সংখ্যা কোথায় বেশি? এখানে বেশি না? তাহলে এখানে একক আয়তন অণুর সংখ্যা বেশি, এখানে একক আয়তন অণুর সংখ্যা কম, তাহলে এখানে ল্যামডা বেশি, n একক আয়তন অণুর সংখ্যা, n এর মান একক আয়তন অণুর সংখ্যা, এটা কম, তাহলে একটা বেশি একটা কম, সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক হয়েছে, সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। এবার আসো তো 2 নম্বর হচ্ছে ল্যামডার সাথে অণুর ব্যাসের সম্পর্ক, 1 ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার, অণুর ব্যাসের সম্পর্ক ল্যামডার সাথে।
তো ল্যামডার সাথে অণুর ব্যাসের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, তাই কি? দেখি তো। আচ্ছা, অণুর ব্যাস মানে অণুর আকার, অণুর আকার। তো ধরো সেম আগের মতোই, দেখো অণুর আকার ছোট, এই যে অণুর আকার ছোট, বাট এইখানে আসো অণুর আকার বড়। এক, এখানে কটা আঁকছি? 5টা, এখানেও আঁকবো 5টা। এই যে অণুর আকারগুলা দেখো বড় বড়, এখানে অণুর আকারগুলা বড় বড়, ঠিক একই পজিশনে আঁকছি। দেখো 1 2 3, 1 2 3 4 5, 5টা, এখানে আঁকছি 5টা। ঠিক আছে, বা এখানে আরেকটা দিয়ে এখানে আরেকটা দেখাই, 6টা। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো তো কোথায় ল্যামডার মানটা বেশি। দেখো এখানে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব বেশি, এখানে দূরত্ব বেশি, বাট সেই তুলনায় দেখো তো এখানে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব কম না? তাহলে এখানে ল্যামডা কম, ল্যামডা কম। আর সিগমা, অণুর আকার বড়, তাহলে সিগমা বেশি। তাহলে সিগমার সাথে বর্গের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এইবার আসো, এবার আর লিখবো না, জাস্ট মুখে মুখে হিসাব করে বলো তো। 3 নম্বর, ল্যামডার সাথে চাপের সম্পর্কটা কেমন? চাপের চাপের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। যত বেশি প্রেসার দিব, প্রেসার দিলে গ্যাসের অণুগুলা কম্প্রেসড হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে, তখন একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব থাকবে কম, অর্থাৎ ল্যামডা থাকবে কম। তাহলে প্রেসার বেশি, ল্যামডা কমে যাবে, প্রেসার বেশি, ল্যামডা কমে যাবে। বুঝতে পারছো? তাহলে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক চাপের সাথে। তারপরে আসো 4 নম্বর, ল্যামডার সাথে ঘনত্বের সম্পর্কটা কেমন? এটাও ব্যস্তানুপাতিক। এই চাপ দিয়েই বোঝা যায়। প্রেসার বেশি দিলে গ্যাস ঘন হয়ে আসবে, কম্প্রেসড হয়ে আসবে, আর যখনই গ্যাস কম্প্রেসড হয়ে ঘন হয়ে যাবে তখন একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব কমে যাবে। তাহলে অণুর গড় মুক্তপাত ল্যামডাটা কমে যাবে। তাহলে যত বেশি ঘন হবে গ্যাস, যত বেশি ঘন হবে তত ল্যামডা ছোট হবে, আর গ্যাস যত হালকা হবে, দূরে দূরে অণুগুলা সরে যাবে, তত ল্যামডার মানটা বেশি হবে। বুঝছো? তারপরে আসো 5 নম্বর, ল্যামডার সাথে টেম্পারেচারের সম্পর্ক কেমন? সমানুপাতিক। যদি টেম্পারেচার বাড়াই দেওয়া হয় তাহলে অণুগুলা দূরে দূরে সরে যাবে, তাহলে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব বেশি হবে। অণুগুলা দূরে 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 সরে যাবে, একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্বটা বেশি হবে। তাহলে এই সম্পর্কগুলো ফর এমসিকিউ মাথায় রাখবা, ফর এমসিকিউ মাথায় রাখবা। ঠিক আছে, এবার আসো ম্যাথ করি। তাহলে আসো লিখো 1 নম্বর, বলা হচ্ছে কোন পাত্রে গ্যাসের অণুর ব্যাস, কোন পাত্রে গ্যাসের অণুর ব্যাস 1.25 × 10⁻⁸ মিটার। এটা হচ্ছে অণুর ব্যাস। পাত্রে প্রতি ঘন সেন্টিমিটারে, প্রতি ঘন সেন্টিমিটারে, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 16 × 10⁻20 এতটি। ওই পাত্রে গ্যাসের গড় মুক্তপথ কত? গড় মুক্তপথের মান কত? বলো, পারা যাবে না? ডিরেক্ট সূত্রের ম্যাথ, ডিরেক্ট সূত্রের ম্যাথ। ম্যাথ যখন করব তখন কার সূত্র দিয়ে করব? ম্যাক্সওয়েল। 1/√2 n পাই সিগমা স্কয়ার। তাহলে আমাদের সিগমার মানটা দেওয়া আছে, অণুর ব্যাস তো বলছে, দেখো অণুর ব্যাস, ব্যাসার্ধ থাকলে 2 দিয়ে গুণ দিতাম, কিন্তু তো আমাদের ডিরেক্ট অণুর ব্যাস দিয়ে দিচ্ছে 1.25 × 10⁻⁸ মিটার। তো খুবই ভালো, এটা হচ্ছে অণুর ব্যাস। আর বলা হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটারে, ঘন মিটারে না, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, এটা হচ্ছে n, যেটা একক আয়তন অণুর সংখ্যা। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো, 16 × 10⁻20 এতটি পার সেন্টিমিটার কিউব, কিন্তু আমার লাগবে পার মিটার কিউব। এতটি পার সেন্টিমিটার কিউব, কিন্তু আমার লাগবে পার মিটার কিউব। দেখো কত সহজ ইউনিট কনভার্ট করা। 16 × 10⁻20 ডিভাইডেড বাই
1 সেন্টিমিটার কিউব। অনেকে কি করে বলদের মতো ঐকিক নিয়ম করে। এই তোমার ঐকিক নিয়ম করার বয়স আছে, এখন বয়স বাড়ছে না, এখন একটা ম্যাচুরিটি আসছে না, তাই না? তাহলে ঐকিক নিয়ম করে করা যাবে না। কিভাবে করতে হবে দেখো, 16 × 10⁻20 পার সেন্টিমিটার কিউব, তার মানে নিচে 1 সেন্টিমিটার কিউব। তো তুমি 1 সেন্টিমিটার কিউবকে মিটার কিউব বানাও, তাহলে 16 × 10⁻20 ডিভাইডেড বাই এটাকে আগে মিটার কিউব করো। তাহলে সেন্টিমিটার কিউব মানে কি, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, মিটার করলে 10⁻², 10⁻², 10⁻², তাহলে 10⁻6 মিটার কিউব। এবার এইটা যদি উপরে চলে যায় তাহলে 16 × 10⁻20 গুণ 10⁻6, উপরে চলে গেলে তো প্লাস হয়ে যাবে, 10⁻6 এত পার মিটার কিউব। বুঝলা? এই 10⁻6 উপরে চলে গেল, তাহলে 10⁻+6, আর নিচে পড়ে থাকলো পার মিটার কিউব, তাহলে পার মিটার কিউবে এতটি। এবার তুমি বলো তো, পার সেন্টিমিটার কিউবে বেশি না পার মিটার কিউবে বেশি হওয়া উচিত? পার সেন্টিমিটার তো অনেক ছোট আয়তন, মিটার তো অনেক বড় আয়তন, তাহলে পার সেন্টিমিটার কিউবে কম থাকবে, পার মিটার কিউবে তো আরো বেশি থাকবে। তো কত বেশি? যে দেখো বেশি, 10⁻6 বেশি। এই বুঝতে পারছো? কই কমেন্ট করো দেখো, কই সবাই বোবা হয়ে গেছো নাকি? হ্যাঁ, গুড। তাহলে এবার এই মানগুলো বসাই দিবা, বাকি কাজ ক্যালকুলেটর করবে, বুঝছো? তোমার আর কোনো কাজ নাই। √2n, তাহলে 16 × 10⁻20 গুণ 10⁻6 প্লাস 6, হ্যাঁ, গুণ 3.1416 গুণ সিগমা, সিগমার মান 1.25 ইন্টু 10⁻⁻8 তার স্কয়ার। তাহলে আসো মান বসাই, 1 ডিভাইডেড বাই √2 গুণ 16 এক্সপোনেনশিয়াল ফাংশন 20 গুণ এক্সপোনেনশিয়াল ফাংশন 6, তাকে ভাগ 3.1416, তাকে ভাগ 1.25 এক্সপোনেনশিয়াল ফাংশন -8 তার স্কয়ার দিয়ে। দেখো তো 9.003 বা 9 × 10⁻13 মিটার আসছে কিনা? আসছে, হ্যাঁ। তাহলে এই দূরত্ব পরপর, এই দূরত্ব অন এভারেজ, এই দূরত্ব পরপর ধাক্কাগুলো সংগঠিত হবে। ঠিক আছে, অন এভারেজ এই দূরত্ব পরপর ধাক্কাগুলা সংগঠিত হবে। চলো 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 দ্রুত চলো। তাহলে এবার আসো 2 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে, একটা চিত্র এঁকে দেওয়া আছে, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রে একটা আদর্শ গ্যাস রাখা আছে, থ্রি এটিএম চাপে, তারপরে তাপমাত্রা হচ্ছে 27°C তাপমাত্রা, আর অণুর ব্যাস, যে অণু রাখা আছে, অক্সিজেন অণু রাখা আছে, অক্সিজেন অণুর ব্যাসার্ধ দেওয়া আছে 1.5 × 10⁻⁻8 মিটার। এবার আমাদের বলা হচ্ছে এক অণুর গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ হিসাব করো। ঠিক আছে, আর 2 নম্বর ম্যাক্সওয়েল, তারপরে ক্লসিয়াস ও বোলজম্যান কার হিসাবে একক সময়ে সংঘর্ষ সংখ্যা বেশি হবে? সৃজনশীল প্রশ্ন। একক সময়ে সংঘর্ষ সংখ্যা বেশি হবে, গাণিতিকভাবে যাচাই করো। ঠিক আছে, বেশি হবে সেটা গাণিতিকভাবে যাচাই করো। কি পারা যাবে বলো? চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। এখন যদি তোমার মনে থাকে ডিরেক্ট সূত্র, যদি মনে থাকে তাহলে এই সূত্র এনে বসাই দাও। ডিরেক্ট যদি মনে থাকে, এই যে চাপ আর তাপমাত্রা দেওয়া থাকলে ডিরেক্ট গড় মুক্ত পথ বের করার সূত্র। বাট আমি ছোট মানুষ, আমার না ডিরেক্ট মনে থাকে না, আর এই সূত্র আমি মুখস্থ করতে চাইও না। তাহলে আমি যে কাজটা করবো, 1 নম্বর আমাদের বলছে অণুর গড় মুক্ত পথ বের করো। কার হিসাব অনুযায়ী বলছে? না বললে, যদি নাম উল্লেখ করে দিত, যার নাম উল্লেখ করে দিত তারটা দিয়ে করতাম। যেহেতু নাম উল্লেখ করে দেয়নি, তাহলে আমরা কি করব? আমরা ম্যাক্সওয়েলেরটা দিয়ে করব। তাহলে λ1/√2n পাই সিগমা স্কয়ার। তাহলে n হচ্ছে একক আয়তনে সংঘর্ষ সংখ্যা, সরি n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে PV =
এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পিভি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ আরটি, তাহলে অতএব এন ডিভাইডেড বাই ভি, এন ডিভাইডেড বাই ভি, ভি এর সাথে পি এবং অ্যাভোগাড্রো সংখ্যা এবং এন এর সাথে আরটি গুণ, তাহলে এটাই হচ্ছে আমার ছোট হাতের এন, এই যে ছোট হাতের এন, তো এইটা এখানে বসাই দিই, তাহলে 1 ডিভাইডেড বাই √2 এন পি অ্যাভোগাড্রো সংখ্যা এন এ ডিভাইডেড বাই আরটি পাই সিগমা স্কোয়ার। ঠিক আছে, এই আরটি চলে গেল উপরে, আরটি ডিভাইডেড বাই √2 পি এন এ পাই সিগমা স্কোয়ার। না এবার মান বসাও। তুমি চাইলে কিন্তু এই সূত্রটাকে আরেকটু ছোট করে নিতে পারো, আর ডিভাইডেড বাই এন এ মানে কে, বোল্টজম্যান কনস্ট্যান্ট কে। ঠিক আছে, আর যদি মনে করো না আর এর মান বসাবা 8.316, টেম্পারেচার টি 27 প্লাস 273 মানে 300 কেলভিন, ডিভাইডেড বাই নিচে √2, ই এর মান 3 atm, তাহলে 3 ইন্টু 1 ইন্টু 10⁵, ঠিক আছে 3 atm, এন এ 6.02 ইন্টু 10⁻23, পায়ের মান 3.1416, সিগমা, সিগমা হচ্ছে অণুর ব্যাস, দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁻8 তার স্কোয়ার, বুঝছো? দিয়ে এবার এখান থেকে হিসাব করে একটা মান আসবে। কেউ একজন আমার একটু হেল্প করো, কেউ একজন আমার একটু হেল্প করো, আমি একটু ঘুমাই। ওফ, ভালো আছো তাই না? কই 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 1.035, বিশ্বাস করলাম কিন্তু 1.035 ইন্টু 10⁻⁻19, হিসাব ভুল হইলে আমার কেউ কিন্তু কিছু বলবা না, সব বলবা কাকে বলবা, হচ্ছে মিতা, পড়া যাচ্ছে না নাম, মারজান না কি জানো, লাস্টের টুকু পড়তেছি, মিতা বা এরকম কিছু একটা, মিলা বা মিতা, ওকে বলবা। হাউ মেনি ক্লাস নিডেড, এই লাগবে হয়তো 10-12টা আরও লাগবে। এইবার আসো দেখো, ম্যাক্সওয়েল, ক্লসিয়াস ও বোল্টজম্যান কার হিসাবে একক সময় সংঘর্ষ সংখ্যা বেশি হবে? ভাই একক সময়ে সংঘর্ষ সংখ্যার সূত্র কি? একক সময়ে সংঘর্ষ সংখ্যা ডট ডট একক সময়ে সংঘর্ষ সংখ্যা সিআরএমএস ডিভাইডেড বাই ল্যাম্ডা, এটা। এবার এই সিআরএমএস কিভাবে বের করবা? সিআরএমএস হচ্ছে সিআরএমএস, এটা হচ্ছে √3RT ডিভাইডেড বাই বড় হাতের এম, বলে দিছে না অক্সিজেন গ্যাস, তাহলে এম এর মান হচ্ছে 32 গুণ 10⁻32 গ্রাম, কেজি বানাইতে হবে, 32 গুণ 10⁻³ বসাইতে হবে কিন্তু, নাহলে মিটার পার সেকেন্ড আসবে না। আর আর এর মান টি এর মান তো জানো। আচ্ছা অনেকে বলতে ভাই অক্সিজেন গ্যাস তো দিই পারো অনেক গ্যাস, এখানে 3 বসালেন কেন, এখানে 5 বসাইতে হবে না? না খবরদার, যখন তুমি বেগের হিসাব নিকাশ করবা, ম্যাথ করবা, তখন কিন্তু সি এর যে কোনো গ্যাসের জন্য সি এর মান, সিআরএমএস এর মান হিসাব করতে গেলে 3 বসাইতে হবে। কেন বলো তো? কারণ আছে কিন্তু, লজিক আছে। কেন বলো তো? কারণ আমরা এখানে গ্যাসের রৈখিক বেগ নিয়ে হিসাব করি, তাহলে রৈখিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত যে কোনো গ্যাসের? বলো বলো, রৈখিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত? 3, তাহলে 3 বসাইতে হবে। তুমি তো রৈখিক বেগ হিসাব করতেছো সিআরএমএস, বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? তাহলে সিআরএমএস যে কোনো গ্যাসের জন্য কিন্তু আমরা, যে কোনো গ্যাসের জন্য আমরা কিন্তু 3 দিয়ে হিসাব করবো সিআরএমএস, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আর ল্যামডার মান তো এই যে তিনটা সূত্রের জন্য 3 বার ল্যামডার মানটা বের করবা, ঠিক আছে? এবার হিসাব করে দেখবা কার সূত্র অনুযায়ী একক সময়ে সংঘর্ষ সংখ্যা বেশি হয়। এই পারবা না এটা? বলো, এটা কি আমার করে দিতে হবে? এটা পারবা না? এইবার কথা হচ্ছে কি, দেখো এইটা করতে কিন্তু, এইটা হিসাব নিকাশ করতে কিন্তু আমার এই মানটা বের করাই লাগে না, এটা কিন্তু আমরা মুখে মুখে হিসাব করতে পারি। বাট পরীক্ষায় যেহেতু সৃজনশীল প্রশ্ন আকারে যদি দেয়, তাহলে কিন্তু 3টা মান বের করেই দেখাইতে হবে। বাট তুমি উত্তর কিন্তু জানো। কেমনে উত্তর জানো? দেখো এখানে সিআরএমএস বাই ল্যামডা না, তো ল্যামডা নিচে আছে, তাহলে যার ল্যামডার মানটা কম হবে তার জন্য, কারণ সিআরএমএস তো ফিক্সড, সিআরএমএস তো সবার জন্য একই, ল্যামডার মানটা যদি কম হয়, ল্যামডার মানটা যার কম হবে, ল্যামডা কম হবে, তার একক সময়ে সংঘর্ষ সংখ্যা বেশি হবে, একক সময়ে সংঘর্ষ বেশি হবে, সংঘর্ষ বেশি হবে। এইবার আসো দেখো, ল্যামডার জন্য সূত্র এটা হচ্ছে 1/√2 ম্যাক্সওয়েলের জন্য। ধ্রুবকগুলো আমি বলি, ক্লসিয়াসের জন্য ধ্রুবক হচ্ছে, দেখো ক্লসিয়াসের জন্য ধ্রুবকটা হচ্ছে 1,
তারপরে ম্যাক্সওয়েলের জন্য ধ্রুবকটা হচ্ছে 1/√2, আর বোলজম্যানের জন্য ধ্রুবক হচ্ছে 3/4। তো এক হচ্ছে বড়, 1/√2 এটা হচ্ছে 0.70, আর 3/4 মানে 0.75, 3/4 মানে 0.75, বুঝছো? এবার বলো এক বড় নাকি 0.70 বড় নাকি 0.75 বড়? একের মানটা বড়, তাহলে ক্লসিয়াসের ল্যামডাটা বড়। আর কার ল্যামডার মানটা ছোট? ম্যাক্সওয়েলের ল্যামডার মানটা ছোট, আর বোলজম্যানেরটা হচ্ছে মাঝারি। তাহলে ল্যামডা যার কম হবে তার একক সময় সংঘর্ষ বেশি হবে, তাহলে ল্যামডার মান কম হচ্ছে ম্যাক্সওয়েলের কম, তাহলে তার একক সময় সংঘর্ষ সংখ্যা বেশি। তারপরে কার বেশি? তারপরে বোলজম্যানের বেশি। তারপরে কার বেশি? তারপরে ক্লসিয়াসের বেশি। বুঝতে পারছো? ল্যামডা যার কম হবে তার একক সময় সংঘর্ষ সংখ্যা বেশি হবে, তাহলে সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হবে ম্যাক্সওয়েলের জন্য। বুঝলা কিনা? সবচেয়ে বেশি হবে ম্যাক্সওয়েলের জন্য। ওকে, তাহলে এবার আসো তো আর একটা ম্যাথ করি। আজকে কয় ঘন্টা পড়াবো বলো? আজকে কয় ঘন্টা পড়তে চাও বলো? 3 নম্বর, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1.01 × 10⁵ প্যাসকেল চাপে অক্সিজেন অণুর গড় মুক্ত পথ ল্যামডা এর মান হিসাব করো। আমাদের দেওয়া আছে গ্যাসের আণবিক ব্যাস 0.3 মিলিমিটার এবং কে এর মান 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। এটা দেওয়া আছে, কে এর মানটা দেওয়া আছে। এই দেখো চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, আগেরটাই প্রেসার দেওয়া আছে আর টেম্পারেচার দেওয়া আছে। তাহলে প্রেসার আর টেম্পারেচার দেওয়া থাকলে ল্যামডার সূত্র এই যে এটা। ঠিক আছে, আর করে দেখালাম না। RT / √2P NA, RT / √2P NA পাই সিগমা স্কয়ার। এবার যেহেতু কে এর মান দেওয়া আছে, কে মানে কি? R / NA মানে কি? এটা মানে কি? তাহলে KT / √2P পাই সিগমা স্কয়ার। এবার মান বসাও, কে এর মান 1.38 × 10⁻23, টি এর মান 300, √2P এর মান 1.01 × 10⁵ পাই 3.1416। আণবিক ব্যাসই দেওয়া আছে, তাহলে 0.3 × 10⁻³ তার স্কয়ার। বক্স, এটা বক্স করে রাখো, এটা নিজে করবা বাসায়। তাও আমি করে দিলাম। আমার কি করে দেওয়া ঠিক? উত্তর হচ্ছে না, ঠিক না। এবার আসো বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বলা হচ্ছে 300 কেলভিন তাপমাত্রায় কিছু আদর্শ গ্যাস আছে। কিছু আদর্শ গ্যাস আছে। গ্যাসের অণুসমূহের মধ্যবর্তী দুটি সংঘর্ষের সময় ব্যবধান 6 × 10⁻8 সেকেন্ড। যদি তাপমাত্রা 500 কেলভিন
500 কেলভিন ও চাপ দ্বিগুণ করা হয়, চাপ দ্বিগুণ করা হয়, তবে এই সময় ব্যবধান কত হবে? তবে এই সময় ব্যবধান কত হবে? বলো, পারবা কিনা? বলো, পারা যাবে কিনা? কি চাইছে? পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় চাইছে, তাই না? কি চাইছে? সময় চাইছে। তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে সময়, সংঘর্ষ মধ্যবর্তী যে সময়, সেই সময়ের সূত্রটা ল্যামডা ডিভাইডেড বাই CRMS। ঠিক আছে, ল্যামডা হচ্ছে মিটার, CRMS হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সেকেন্ড উপরে চলে গেল। ঠিক আছে, সূত্র লেখা। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই CRMS। এখন ল্যামডা ডিভাইডেড বাই CRMS এটা তাপমাত্রার চাপের উপর কিভাবে নির্ভরশীল সেটা আমাদের দেখতে হবে। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই CRMS এটা তাপমাত্রার চাপের উপর কিভাবে নির্ভরশীল। আচ্ছা, ধরো এই সময়টাকে আমরা একটা দিয়ে প্রকাশ করি, কোনো একটা কিছু দিয়ে প্রকাশ করি। ধরো এই যে সময়টাকে, এই সময়টাকে আমরা টাউ দিয়ে প্রকাশ করলাম, টাউ। ধরো এটা টাউ, তাহলে টাউ ইকুয়াল টু ল্যামডা বাই CRMS। এবার ল্যামডা মানে KT ডিভাইডেড বাই, এই যে KT ডিভাইডেড বাই √2 পাই √2 পি পাই সিগমা স্কোয়ার, √2 পি পাই সিগমা স্কোয়ার। আর CRMS হচ্ছে, CRMS যেহেতু এখানে কে দিয়ে লিখছি, তাহলে CRMS এর দুইটা সূত্র, √3KT ডিভাইডেড বাই ছোট হাতের এম, আর একটা হচ্ছে √3RT ডিভাইডেড বাই বড় হাতের এম। যার যেটা ভালো লাগে লিখবা, কোনো সমস্যা নেই। তাহলে উপরে চলে যাবে ছোট হাতের এম, আর নিচে থাকবে √3KT, যেহেতু ভাগ আকারে আছে। তাহলে আমাদের দেখতে হবে এবার কার সাথে কার সম্পর্ক। কে এর সাথে হচ্ছে, সরি, ধ্রুবকগুলাকে সব এক সাইডে নিয়ে আসি। ধ্রুবকগুলা এই যে √m ধ্রুবক, তারপর নিচে হচ্ছে √2 √3, তাহলে √6 অলরেডি করছেও কিন্তু এটা √6। এবার দেখো উপরে KT, ঠিক আছে, উপরে KT আছে, এখানে √KT আছে, তাহলে √KT কাটাকাটি গেলে উপরে √KT থাকে, আর এখানে থাকে পি পাই সিগমা স্কোয়ার, এটা থাকে। দেখো এই সূত্র কিন্তু আমরা প্রমাণ করছিলাম একবার। দেখো কোথায়, এই যে এখানে ছিল CRMS বাই ল্যামডা, অর্থাৎ এখানে ছিল সংঘর্ষ সংখ্যা একক সময়। তাহলে √6 পি পাই সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই √MKT। তাহলে এখানে দেখো এর উল্টাটা আসবে আর কি, দেখো তাই আসছে উল্টাটা, √MKT ডিভাইডেড বাই √6 পি পাই সিগমা স্কোয়ার। এইবার আসো, এই যে √m ধ্রুবক, √k ধ্রুবক, √6 ধ্রুবক, পাই ধ্রুবক, সিগমা স্কোয়ার গ্যাসের অণুর আণবিক ব্যাস, এগুলা ধ্রুবক। তাহলে উপরে √T নিচে পি। তাহলে দেখো তো এই যে টাউ, এই টাউ দিয়ে লিখছি, এটাকে আমরা সমানুপাতিক, উপরে √T আর নিচে পি বলতে পারি না। তাহলে টাউ1 ডিভাইডেড বাই টাউ2 এটা ইকুয়াল টু √T1 বাই T2 টেম্পারেচার, আর P2 বাই P1 উল্টা, P এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে P2 বাই P1 এটা বলতে পারি। এখন দেখো তো প্রথমে সংঘর্ষকালীন সময় কত ছিল, দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় 6 × 10⁻⁸। এই যে টাউ2টা আমরা বের করতে চাই। টেম্পারেচার ছিল কত, 300 কেলভিন, হয়েছে কত, 500 কেলভিন। গুড, ভেরি গুড। আর চাপ ছিল কত, চাপ যা ছিল তার দ্বিগুণ হয়েছে চাপ। তাহলে এই তো এখান থেকে এবার হিসাব করো, দেখো টাউ2 এর মান কত আসে। তাহলে 6 এক্সপোনেনশিয়াল ফাংশন -8 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই √300/500। দেখো তো টাউ2 কত আসছে, 3.87 গুণ 10⁻⁸ সেকেন্ড আসছে। করছো কেউ? ওই করছো কেউ? করছো? দাদা ছুটি দেন, ছুটিতে কি করবা বলো, ছুটিতে কি হবে? ছুটি দিলে তো ঘুমাবা। দাদা কালকে কলেজ এক্সাম আছে, দাদা আমাদের উইকলি এক্সামের সিস্টেম করেন,
উইকলি এক্সামের সিস্টেম করব? এত এক্সাম দিচ্ছ, মেগা এক্সাম দিচ্ছ, তারপর আবার উইকলি এক্সাম? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। বই থেকে গড় মুক্ত পথের ম্যাথগুলো করবা, পারবা না? তাহলে সবাই ভালো থাকো, টাটা, আজকে এই পর্যন্ত।